যাব আজকের জয় বড়ুয়া ভাইয়ের পাঠানো ঘটনাবলী নিয়ে যে স্পেশাল এপিসোড, সেই স্পেশাল এপিসোডের প্রথম ঘটনায় আমরা প্রথম ঘটনার শিরোনাম দিয়েছি প্রেতকন্যা। এই প্রেতকন্যা রহস্যময় এক রমণী। এই ঘটনার সময়টা 1955 কি 60, একদম এক্সাক্ট সাল বলা না গেলেও কাছাকাছি একটা সাল বলা যায়। এই ঘটনা যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে মীরা বড়ুয়া, সম্পর্কে আমাদের জয় বড়ুয়া ভাইয়ের পিসি। এবং এই যে পিসির শ্বশুরবাড়ি হচ্ছে সুখবিলাস নামক গ্রামে। এই সুখবিলাস গ্রামটা কোথায়? চট্টগ্রামের কাপ্তাই উপজেলার একটি গ্রামের নাম হচ্ছে সুখবিলাস। তো তৎকালীন ওই গ্রামে একজন লোক ছিলেন, তার নাম হচ্ছে বিমল চন্দ্র দাস। এই বিমল চন্দ্র দাস এবং তার স্ত্রী মিনু রানী দাসের পালক কন্যা ময়না রানী দাস। চলুন এই ময়না রানী দাসকে তা শুনে আসি। কি সেই ঘটনা? বিমল দাসের পেশা ছিল মূলত গাছ কেটে খড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করা। এভাবেই চলে যেত তাদের জীবন। অনেকেই জানেন যে সুখবিলাস গ্রামটা ছোট বড় বেশ অনেকগুলো পাহাড় বা উঁচু ঢিবিতে ঘেরা। যদিও এখন যথেষ্ট সমতল হয়ে গেছে, পাহাড়গুলো অনেকে কেটে ফেলেছেন, কিন্তু আজ থেকে প্রায় এত বছর আগে, 55 বা 60 সাল ওরকম, তো তখনকার অবস্থা তো আরও অন্যরকম ছিল। বোঝাই যাচ্ছে যে ওই সময়ে কিন্তু বেশ জঙ্গলময় এলাকা ছিল। বিশেষ করে ওখানকার যারা বয়স্ক ব্যক্তিরা এখন আছেন, যারা অনেক বয়স্ক, তারা বিষয়টি অবশ্যই জানবেন এই ঘটনা সম্পর্কে। তো এই বিমল দাস গাছ কাটার পাশাপাশি অন্য 8-10টা তৎকালীন মানুষের মতোই মাছ ধরতেন। বিশেষ করে বর্ষাকালে পাহাড়ি এলাকায় বৃষ্টির পানি জমে ছোট ছোট বেশ কিছু ছড়া বা পুকুরের মতো তৈরি হতো। এগুলো আবার শীতকালে শুকিয়েও যেত। তো ওই বর্ষাকালে উনি মাছ টাছ ধরতেন আর কি। এই বিমল দাসের আবার একটা বাজে অভ্যাস ছিল। উনি যখনই মাছ ধরতে যেতেন তখন যদি কোনো ছড়ায় বা পাথরের ধারে কোনো সাপ দেখতেন, তো ওই সাপটাকে উনি ধরে বড় কোনো মাটির টুকরো বা কোনো গাছের গুঁড়ি সেটার মাথায় চাপ দিয়ে রেখে দিতেন। উনি সাপটাকে ওইভাবে মারতেনও না, মাথায় চাপ দিয়ে রেখে দিতেন। সাপটা মোচড়াতো, ছটফট করতো। একটা সময় এই সাপটা মরে যেত, মরে ওখানেই পড়ে থাকতো, শুকিয়ে যেত। এটা কিন্তু তার খুব একটা বদ অভ্যাস ছিল। এটা করে উনি বেশ মজা পেতেন। তো একবার এক বর্ষাকালে বিমল দাস টেটা নিয়ে মাছ শিকার করতে বের হয়েছেন। তৎকালীন ওই ওই সময় হারিকেনের মতো কিছু কপি পাওয়া যেত। সেটার নামটা এক্স্যাক্ট আসলে বলতে পারেন নাই জয় বড়ুয়া ভাই, যে কি নাম বলতো ওই স্থানীয়ভাবে ওইটা। তো ওগুলো নিয়েই বের হয়েছিলেন তিনি। রাতের বেলা বের হয়েছেন, নিজের চেনা জানা জায়গায় মাছ করতে থাকেন। উনি অচেনা জায়গায় যেতেন না। তো ওভাবেই কম বেশি মাছ উনি পেয়েও যান। আর ওই দিনও বেশ মাছ উনি পেয়েছিলেন। তো হঠাৎ এক পর্যায়ে উনি খেয়াল করলেন যে তার কুপির আলো প্রায় কমে এসেছে। তো তখন সিদ্ধান্ত নেন যে এখন উনি বাড়িতে ফেরত যাবেন। তো উল্টোপাল্টা হাঁটাও দিয়েছেন তিনি। তো একটা মোটামুটি মাঝারি সাইজের ছড়ার পাশে এসে তিনি হঠাৎ করে দেখতে পান একটা কালো সাপ রাস্তা পার হচ্ছে। দেখে মনে হলো সাপটা বেশ মোটা সোটা। তো বিমল দাস, তার যে বদ অভ্যাস রয়েছে সেটাই উনি করবেন। আর সাপ ধরতে উনি ভয় পেতেন না, এই বিষয়ে আবার উনি খুব দক্ষ ছিলেন। তো বিমল দাস দেরি না করে ওই সাপের লেজটা ধরে টানতে শুরু করেন। তিনি দেখলেন সাপটা কোনো প্রতিবাদ করছে না, মানে ফস করে উঠছে না, বা এরকম ফোঁস শব্দ কিংবা ছৌবল মারার প্রবণতা কোনো কিছুই ছিল না সাপটার। মনে হচ্ছিল লেজ ধরে টানাটানির ফলে সে প্রচণ্ড ব্যথা পাচ্ছে। বিমল খেয়াল করলো যে সাপটার পেটটা যথেষ্ট মোটা হয়ে আছে। সেটা দেখে বিমল মনে করলো যে এই ব্যাটা তো অনেক খেয়েছে, এই জন্য পেট মোটা হয়ে আছে, এই জন্য নড়তে পারছে না। আর সাপ দেখলে তার যে বদ অভ্যাস সেটা হলো ওটার মাথার উপর কোনো ভারী কিছু চাপ দিয়ে রাখা। তো সে কি করেছে, সাপটা যেহেতু দেখছে যে খুব বেশি নড়াচড়া করতে পারছে না, খুব আস্তে আস্তে এগোচ্ছে, সে দ্রুত মানে বেশ বড় ভারী একটা মাটির টুকরো নিয়ে ওই সাপটার মাথার উপর চাপ দেয়। ওই সাপটা কিন্তু যথেষ্ট চেষ্টা করে ওই ভারী জিনিসটা থেকে তার শরীরটাকে ছাড়িয়ে নিতে বা মাথাটাকে ছাড়িয়ে নিতে, কিন্তু সে পারে না। তো বিমল সে ওখানে ওই অবস্থায় সাপটাকে রেখে বাড়ির দিকে চলে আসে। পরদিন সকালবেলা বিমল যেহেতু উনি গাছ কাটতেন, তো গাছ কাটার উদ্দেশ্যে ওই দিকটাতে আসার পর কৌতূহলী হয়ে ওই সাপটার কি অবস্থা দেখার জন্য ওদিকে যান। যেহেতু আগের রাত্রেই উনি ওই সাপটার মাথার উপর
বড় একটা মাটির ঢেলা চাপা দিয়ে এসেছিলেন। তো উনি ওখানে গিয়ে একটা অদ্ভুত দৃশ্য দেখেন। উনি গিয়ে দেখেন সেখানে সাপ নেই, কিন্তু সেই মাটির টুকরো যেটা পড়েছিল ওটা ওখানেই আছে। মাটির টুকরো এত ভারী ছিল যে সেটা সরিয়ে কিন্তু সাপের যাওয়ার কথা না, কারণ মাথার উপর চাপ দিয়ে ধরে রাখা হয়েছিল এটা। এখন কথা হলো, ওখানে একটা অদ্ভুত জিনিস উনি দেখতে পান। সেটা হলো ওখানে সদ্য জন্মানো একটা মানুষের বাচ্চা পড়ে আছে। এ দৃশ্য দেখে বিমল তো রীতিমতো ঘাবড়ে যায়। বিমল দেখে বাচ্চাটার সারা গায়ে বেশ ময়লা আর লাল লাল রক্তের ছোপ লেগে আছে বাচ্চাটার গায়ে। কিন্তু অবাক করা বিষয় হলো বাচ্চাটা কাঁদছে না, জাস্ট চুপচাপ নিজের মতো শুয়ে আছে, চারদিকে তাকাচ্ছে পিটপিট করে। এখানে বলা বাহুল্য যে বিয়ের অনেক বছর পার হয়ে গেলেও বিমল কিন্তু নিঃসন্তান হয়েই ছিল। তার কোনো সন্তানাদি হতো না। আশেপাশে ভালো করে তাকিয়ে বিমল ভাবলো, কার বাচ্চা হতে পারে এটা? এখানেই বা কিভাবে আসবে সদ্য জন্ম নেওয়া এ বাচ্চাটা? বেশ কিছু সময় কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে সিদ্ধান্ত নেয় যে বাচ্চাটাকে সে নিয়ে যাবে, এবং আশেপাশে খোঁজ খবরও নেবে যে কারো বাচ্চা রেখে গেল কিনা। অন্যের বাচ্চা তো আসলে এভাবে নিয়ে যাওয়া যায় না। যদি খোঁজ খবর না পাওয়া যায় তাহলে বাচ্চাটাকে উনি নিজের বাচ্চার মতো করে লালন পালন করবেন। ওই ইচ্ছা অনুযায়ী বাচ্চাটাকে ভালো করে একটু শরীরটাকে মুছে দিয়ে নিজের কোলে তুলে নিলেন এবং তার বাড়িতে নিয়েও যান। ইতোমধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে তার বাচ্চা খুঁজে পাওয়ার ঘটনা। বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে আসে এই বাচ্চাটাকে। বাচ্চাটা একটা মেয়ে বাচ্চা ছিল, কিন্তু আশেপাশে খোঁজ খবর নিয়েও কারো বাচ্চা হারানো গিয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায় না। তো বিমলের স্ত্রী মিনুরানী দাস, উনি বাচ্চাটাকে নিজের মেয়ে মনে করে মানুষ করবেন বলে সিদ্ধান্ত নেন। বিমলও সেই সিদ্ধান্তে সায় দেন, কারণ বিমলের মনের মধ্যে এই ইচ্ছাটাই ছিল। বিমল এবং তার স্ত্রী কয়েকদিন যেতে না যেতেই খেয়াল করে বাচ্চা মেয়েটা প্রয়োজনের তুলনায় একটু বেশিই খাবার খায়। সারাদিন কোনো কান্নাকাটি করে না, কিন্তু যখন খিদে পায় তখন তার কান্নার মাত্রা আশেপাশের এত বেড়ে যায় আশেপাশের প্রতিবেশীরাও শুনতে পায়। এখন সমস্যা দেখা দিল, বিমলের নিজের কোনো গরু ছিল না, তাই প্রতিদিনই দুধ কিনতে হতো। আর দুধও অনেক সময় ঠিকঠাক পাওয়া যেত না। আর পাহাড়ি এলাকায় গরু ওই সময় অনেকে খুব একটা পালতোও না। আর যতটুকু পাওয়া যেত তারা নিজেরা নিজেদের পরিবারে ব্যবহার করতো, বিক্রিও করতো কম। আর বিমলের পরিবার তো দরিদ্র ছিল, কোনো মতে সংসার চালাতো। বেশ ঝামেলাই পড়ে যায় আর কি তারা। কিন্তু তারপরেও যেহেতু সৃষ্টিকর্তা একটা সন্তান তাদেরকে দিয়েছেন, এই জন্য এই সন্তানের মুখের দিকে তাকিয়ে যত কষ্টই হোক বিমল এই বাচ্চা মেয়েটার জন্য সব চেষ্টাই করে যাচ্ছিলেন তার খাবারের জন্য। আর এই যে মিনুরানী দাস নিজের আপন সন্তানের মতোই বাচ্চাটার যত্ন নিতে থাকে, কখনোই বাচ্চাটাকে কষ্ট পেতে দেয় না। আদর করে নাম দেয় ময়না, কারণ ময়না পাখি মিনুরানী দাসের খুব পছন্দের ছিল। আর উনি চিন্তা করেছিলেন ওনার যদি মেয়ে হয় কখনো নাম রাখবেন ময়না। তো মিনুরানী দাসের সাথে নাম মিলিয়ে নাম রাখা হয় ময়না রানী দাস। কয়েকদিন যেতে না যেতেই পরিবারের সদস্যরা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন এবং অনুভব করেন। সেটা হলো এই ময়নার শরীর থেকে অদ্ভুত একটা আষ্টে গন্ধ বের হয় সব সময়। ভালো করে গোসল করানোর পরেও আষ্টে গন্ধটা যেতে চায় না। ময়নার বয়সের সাথে সাথেই কেন জানি গন্ধটা আরো তীব্র হতে থাকে, বয়স বাড়তে থাকে, তীব্র হতে থাকে। স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়ে বিমল ও তার স্ত্রী মিনুরানী দাস। যেহেতু মেয়ে সন্তান, তারপর এমন উদ্ভট সমস্যা, বিয়ে শাদী দেওয়ার ক্ষেত্রেও একটা সমস্যা হতে পারে। আরও দুঃখজনক ব্যাপার হলো এর মধ্যে বিমলের স্ত্রী আবার গর্ভবতী হয়েছেন। কিন্তু মাস দেড়েকের মধ্যে অজানা কোনো কারণে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এত বছর পর গর্ভের সন্তান এসেও নষ্ট হয়ে গেল তার। স্বাভাবিকভাবেই মনে মনে ভীষণ কষ্ট পায় তারা। বিমলও পায়, বিমলের স্ত্রীও পায়। তো এভাবেই সময় পার হচ্ছিল, সময়ের সাথে সাথে ময়নাও বড় হচ্ছিল। এর মধ্যে বিমলের স্ত্রী মিনু রানী আরও দুবার গর্ভবতী হলেও কোনো কারণ ছাড়াই ১.৫ থেকে ২ মাসের মধ্যে বাচ্চাগুলো নষ্ট হয়ে যেত কোনো এক অজানা কারণে। তো বিমল ও তার স্ত্রী মিনু রানী সিদ্ধান্ত নেন তারা আর বাচ্চা কাচ্চা নেবেন না, বাকিটা জীবন এই ময়নাকে সাথে নিয়েই বাঁচবেন। তাছাড়া পাড়াপড়শিদের তো নানান আজে বাজে কথা ছিলই। এদিকে ময়না সময়ের সাথে সাথে বড় হতে থাকে, কিন্তু তার শরীরের এই উদ্ভট গন্ধটা যায় না। ৮-১০টা সাধারণ বাচ্চার মতোই ময়না কিন্তু বড় হচ্ছে, অন্যদের সাথে খেলাধুলা করে, কথা বলে, হাসি তামাশা করে। ৮-১০টা সাধারণ বাচ্চারা ঠিক যেভাবে চলাফেরা করে তার চলাফেরা কথাবার্তা ঠিক তেমনই। কিন্তু ওই যে একটা সমস্যা, তার শরীর থেকে উদ্ভট আষ্টে গন্ধ আসে। স্ত্রী মিনু রানী উনি কিন্তু ময়নাকে
আসলে পারতপক্ষে কারোর সাথে খেলতে দিতে চাইতেন না, কারণ অনেকেই তার শরীরে এই গন্ধের জন্য তাকে কষ্ট দিত, কথা বলতো, ও মনে কষ্ট পেত, মায়ের কাছে সে কান্নাকাটি করতো। তো মা তাকে আগলে রাখতো। এই জন্যই পারতপক্ষে খুব দরকার ছাড়া অন্যদের সাথে মিশতে দিতে চাইতেন না, কারণ যখনই মিশতে দিতেন দেখতো যে ময়না কান্নাকাটি করতে করতে বাসায় আসছে। ময়না সকলের সাথে মেশার চেষ্টা করতো। তো ময়নার শরীরের গন্ধের কারণে অনেকেই আসলে তাকে পছন্দ করতো না। তো আরেকটা ব্যাপার, ময়না যখন ভাত খাওয়া শুরু করে, মানে তার যখন ভাত খাওয়ার বয়স হয়, তখন থেকে দেখা যেত যে মাছের প্রতি তার একটা আলাদা টান রয়েছে। এটা বিমলের কাছে ভালোই লেগেছিল যে বিমল নিজেও মাছ খেতে পছন্দ করতো, কিন্তু ব্যাপারটা হলো কি, বিমল নিজে মাছ ধরে, ধরে সেটা বিক্রি করে। আবার প্রতিদিন যে মাছ পাবে তা তো না, কোনোদিন তো মাছ নাও পেতে পারে। আর মাছ কিনে এনে ময়নাকে খাওয়ানোর মতো অর্থ করি তার আসলে ছিল না। তারপরও সে যথাসম্ভব চেষ্টা করতো। সে যে কাঠ কাটতো, এই কাঠ কাটা অর্থ থেকেও কিন্তু সে মাছ কিনতো, যেদিন মাছ পেত না। যেদিন রাত্রে মাছ পেত তো পেতই, মেয়ের পছন্দ অনুযায়ী সে মাছ আনার চেষ্টা করতো, মেয়ে কোনটা খেতে ভালোবাসে। এর মধ্যে ময়না কিন্তু 3-4 বছর বয়স হয়ে গেছে। এক সন্ধ্যায় বাড়ির ভেতরে ময়না তার মায়ের সাথে বসা ছিল। হঠাৎ করে তার মা মিনু রানী দাস শুনতে পায় তাদের উঠোনে ধপাস করে কিসের জন্য একটা শব্দ হলো। তো সে বের হয়ে দেখতে যায় যে এটা আসলে কিসের শব্দ। তো বাড়ি থেকে উঠোনে বের হয়ে এসে দেখে বেশ বড় সাইজের দুটো রুই মাছ উঠানে পড়ে আছে। একটু অবাকই হয় মিনু রানী, তো এদিক ওদিক তাকিয়ে সে ভাবে হয়তো তার স্বামী বিমল সে মাছগুলো এনেছে, কিন্তু মাছগুলো আনলে এইভাবে তো ফেলে যাওয়ার কথা না। তবুও সে এদিক সেদিক তাকিয়ে যখন কাউকে দেখতে পেল না, বলো নিয়ে যেই না ঘরে ঢুকতে যাবে, তখনই সে খেয়াল করে তাদের ঘরের ভেতর ময়না একা নয়, তার সাথে কেউ আছে। সামান্য উকি দিয়ে মিনু রানী ঘরের ভেতরে তাকিয়ে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে তার চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে দুজন মহিলা ছুটে এসে তার বাড়ির যে দরজার সামনে থেকে অজ্ঞান অবস্থায় এই মিনু রানীকে উদ্ধার করে। বেশ কিছুক্ষণ পরে বিমলও চলে আসে বাড়িতে। পানির ছিটা এবং বিভিন্ন প্রাথমিক চিকিৎসায় মিনু রানী দাসের জ্ঞান আসে। তারপর সে ময়নাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মিনু রানীকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল তার সাথে, কেনই বা এরকম সে চিৎকার দিয়ে উঠলো, কেনই বা সে সেন্সলেস হলো। তখন মিনু রানী বলে যে সে যখন উঠানে পড়ে থাকা মাছগুলো নিয়ে ঘরে ঢুকতে যাবে, ঠিক তখনই দেখে ঘরের ভেতরে ময়নার পেছনে হুবহু মিনুর রূপ ধরে, মানে এই মিনু রানী দাসের রূপ ধরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। প্রথমে চোখের ভুল ভাবলেও ভালো করে খেয়াল করার পর সে ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। এবং এই কথা শোনার পর বিমল বলে, কই আমি তো কোনো মাছ আনি না, আমি তো মাত্রই বাসায় আসলাম। তখন এই মাছ নিয়ে কথাবার্তা শুরু হয়। আশেপাশের লোকজন, মানে যারা পাড়া প্রতিবেশী ছিলেন, তারা পরামর্শ দিলেন এই মাছ দুটো জঙ্গলে ফেলে দিতে। তো প্রতিবেশীদের পরামর্শে সেই মাছ দুটো ঝোপের মধ্যে ফেলে হলো, বাড়ির পাশে একটা ঝোপ ছিল সেখানে ফেলে দেওয়া হলো। এক পর্যায়ে রাত গভীর হলে সবাই তো যে যার মতো বাড়িতে চলে গেছে, কিন্তু প্রায় শেষ রাতের দিকে বিমল তার স্ত্রী, বিমল আর তার স্ত্রী এই দুজনে ময়নাকে খুঁজে পাচ্ছিলেন না। পাশে শুয়ে থাকা মেয়েটা হঠাৎ করে কোথায় গেল। বিমল দেখে ঘরের দরজা খোলা, তার দেরি না করেই সে বাইরে বেরিয়ে ময়নাকে খুঁজতে থাকেন। অল্প সময় পরেই বিমল দেখতে পায় যে সে যেদিকে মাছগুলো ফেলেছিল ঝোপের দিকে, ওই দিকে ময়না বসে আছে। আর তার সামনে আশ্চর্যজনকভাবে মিনু রানী দাসও বসে আছে। মিনু রানী দাস তো ঘরের মধ্যে ছিল, সেও ময়নাকে খুঁজছে। বিমল দেখতে পায় ওই যে মিনু রানী দাসের যে অবয়বটা, ওই অবয়বটা ময়নাকে মুখে তুলে মাছ খাইয়ে দিচ্ছে। এমন দৃশ্য দেখে বিমল তো বেশ ভয়বার আর ঘাবড়েও যায়। আর ইতোমধ্যে এই মিনু রানী দাসও ওই একই জায়গায় এসে উপস্থিত হয় এবং সে ওই একই দৃশ্য দেখে। আর যখন ওই অবয়বটা টের পায় যে মিনু রানী দাস এবং বিমল দুজনই এখানে দাঁড়িয়ে আছে এবং এই দৃশ্য দেখছে, তখন এই দুজনের উপস্থিতি টের পেয়ে এই যে যেই অবয়বটা, এই অবয়বটা অদ্ভুতভাবে তার মাথাটা ঘুরিয়ে সুসুরিয়ে একদম পাশের ঝোপের মধ্যে চলে গেল। ঠিক যেমন যেমন কোনো সাপ মাথাটা ঘুরিয়ে চলে যায়, কাত করে মাথা ঘুরিয়ে চলে যায়, এইভাবে মনে হলো সে চলে গেল। এইভাবে এই জিনিসটা চলে গেল, এটা যে নিশ্চয়ই স্বাভাবিক বিষয় নয়, এটা কিন্তু বিমল এবং মিনু রানী দাস বুঝতে পারেন। বিমল দৌড়ে গিয়ে ময়নাকে কোলে নিয়ে ঘরে চলে যান। মিনু রানী দাসও স্বামীর সাথে ঘরে চলে আসেন। এমন একটা ভয়ানক ঘটনা তারা দেখতে পান।
পরদিন সকালবেলা এলাকাবাসীর সাথে পরামর্শ করে তারা এক হিন্দু কবিরাজের শরণাপন্ন হন। তো কবিরাজ 2-1 দিন পার হয়ে গেলেও কোনো সঠিক রেজাল্ট দিতে পারছিল না। জাস্ট ঝাড়ফুঁক করে তাবিজ দিয়েছেন, কিন্তু কেন এমনটা হলো, কেন এমনটা হচ্ছে, এর আদ্যপান্ত কিছুই বলতে পারছিলেন না তিনি। ময়না কিন্তু আবার একদমই স্বাভাবিক, অন্যান্য বাচ্চাদের মতো তার আচার আচরণ, বরঞ্চ বেশ কিছুদিন যাবৎ তার আচার আচরণ আরও বেশ ভালো, সে আরও প্রফুল্ল প্রাণবন্ত। তো এই ঘটনার 3 থেকে 4 দিন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি, মানে এই ঘটনার পর আর কি। একদিন ঠিক দুপুরবেলা এক ভিখারি এসে ভিক্ষা চায় এই মিনুরানী দাসের কাছে। সে ভিক্ষার চাল আনতে ঘরে ঢোকে, ময়নাকে সাথে নিয়েই, আবার ময়নাকে সাথে নিয়ে সে ভিক্ষা দিতে আসে। তো ভিক্ষা নেবার সময় ভিখারি মিনুকে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কিসের গন্ধ? মিনু কোনো উত্তর না দিয়ে ময়নাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকতে যাবে, ঠিক তখনই পেছন থেকে ওই ভিখারিটা বলে ওঠে, দক্ষিণ দিকে যা, সমাধান পাবি এর। এই বলে সে চলে যায়। তো ভিখারির কথার গুরুত্ব না দিয়ে এই মিনুরানী দাস ময়নাকে নিয়ে ঘরে ঢুকে যান। পরে বিমল বাড়িতে এলে তাকে এই বিষয়টা খুলে বলে। তো বিমল তো চিন্তা করছে যে এর আগেও তো অনেক চেষ্টা তদবির করা হয়েছে এই গায়ের গন্ধ নিয়ে, কিন্তু সমস্যার সমাধান তো হয়নি। যেহেতু ওই ভিখারিটা বলেই গেছে দক্ষিণ দিকে আসলে কি আছে সেটা তো জানতে হবে। তো বিমল তার মতো করে খোঁজ খবর লাগায়। 2-1 দিন পর সে জানতে পারে যে গ্রামের দক্ষিণ দিকে বেশ কিছুটা দূরে এক সিদ্ধা মহিলা, মানে একজন সাধিকা মহিলা রয়েছেন, যিনি সাধনা করেন। তো খবর পেয়ে বিমল ও তার স্ত্রী মিনু ময়নাকে নিয়ে সেই মহিলা সাধিকার শরণাপন্ন হন। অদ্ভুত বিষয় হলো, ময়নাকে নিয়ে তারা সেই মহিলা সাধিকার কাছে উপস্থিত হলে তিনি নিজে থেকেই বলতে থাকেন, হ্যাঁ রে বিমল, এতদিন পরে এলি, আরো আগে আসবি বলে ভেবেছিলাম। কেন কেন এমন পাপ কাজ করতে গেছিলি বলতো? কেন সেদিন ওই গর্ভবতী সাপটাকে এত কষ্ট দিলি? কেনই বা তাকে মাটির টুকরো দিয়ে চাপা দিতে গেলি? এসব কথা শুনে বিমল তো প্রথমে হা করে তার দিকে তাকিয়ে থাকে, কেননা সে তো এই টাইপের কাজ অনেকবার করেছে। এই জন্য তার কাছে এই বিষয়গুলো অতটা মাথায়ও ছিল না, 8-10টা সাধারণ ঘটনার মতোই তার কাছে মনে হয়েছিল। পরে যখন সে বুঝতে পারলো যে আসলে ব্যাপারটা কি ছিল, তার হুঁশ ফেরো এলো যে আসলে সে কি করেছে, কোন সাপটার কথা বলছে। এরপর সেই সাধিকা বলে ওঠেন, কিরে মনে পড়ছে না তোর, এক মাকে কষ্ট দিয়ে আর এক মায়ের কাছে এসেছিস রক্ষা পেতে? মায়েদের এই সমস্যা, সন্তানকে কখনোই ছাড়তে পারেন না, সে যতই অধম সন্তান হোক না কেন। মনে করে দেখ সেই কালো সাপটির কথা। কিছুক্ষণ পর বিমল নিজের অজান্তেই কেঁদে ওঠে এবং সেই সাধিকার কাছে ক্ষমা চান। তিনি বলেন যে আমি সেদিনই এসব কিছু জেনেছিলাম, কিন্তু তুই তো ময়নাকে নিজের মেয়ের মতোই পালন করেছিস, তোকে শাস্তির হাত থেকে তাই বাঁচিয়ে দিয়েছে এই ময়নার আসল মা। ময়নাকে তুই জানিস, তুই জানিস এই ময়নাকে? ময়না একটা প্রেত কন্যা, দেখতে মানুষের মতো হলেও সে কিন্তু মানুষ নয়। সেই সাধিকার কথা শুনে রীতিমতো অবাক হয়ে যায় বিমল এবং তার স্ত্রী মিনুরানী দাস। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করে, এখন তাহলে কি হবে? সেই সাধিকা বলেন, বিমলকে অনেক আগেই মেরে ফেলতো সেই প্রেত, কিন্তু ময়নার প্রতি বিমলের স্নেহ ভালোবাসা দেখে সেই প্রেত তাকে কিছুই করেনি। এমনকি নিজের মেয়ের প্রতি ভালোবাসা কমে যাবে ভেবে মিনুর গর্ভের সন্তানও সেই প্রেতটাই নষ্ট করে দেয়। আর এখন সে ধীরে ধীরে তার মেয়েকে নিজের কাছে নিয়ে যেতে চায়। এমন কথা শুনে মিনু তো হাউমাউ করে কেঁদে ওঠে। সে বলে, তাহলে আমার অপরাধটা কি? আমি এই সন্তানকে বড় করলাম নিজের মেয়ের মতো করে, এখন আমিও তো মা, আমারও তো সন্তান হলো না, এখন আমি কাকে নিয়ে থাকবো? আমারও তো এখন বয়স হয়ে গেছে, আমি আর সন্তান নিতেও পারবো না। বহু বছর তো আমার সন্তান হয়ও নাই, তারপর যখন হওয়ার সময় হলো তখন তো ওই প্রেতটা নষ্ট করে দিল। এখন আমার কি হবে? ময়নাকে যদি নিয়ে যায়, আমি ময়নাকে দেবো না। তো মিনু রানী দাস উনি যখন বুঝতে পারছেন যে এই ময়না কোনো মানুষের সন্তান নয়, সে একটা প্রেত কন্যা, তারপরেও মিনু রানী দাস কোনোভাবেই ময়নাকে ছাড়বেন না। সাধিকা এমত অবস্থা দেখে উনি বলেন যে আচ্ছা দেখি কি করা যায়, আমি ময়নার আসল মায়ের সাথে যোগাযোগ করে দেখি, ওদের গোত্রের সাথে কথা বলে দেখি ওরা কি সিদ্ধান্ত নেয়। তবে চিন্তার বিষয় হলো ময়নার শরীরের যে আষ্টে গন্ধ এটা দূর করা। কেননা যদি ময়নার আসল মা তোদের কাছে ওকে রেখেও দেয়, কিন্তু এই গন্ধের জন্য ওর তো মানব সমাজে চলাচল করা অনেক কঠিন হয়ে যাবে, ওকে তো বিয়ে শাদী দিতে হবে, তখন কি হবে? এর থেকে তো পরিত্রাণ পেতেই হবে। প্রেতের শরীরের আষ্টে গন্ধ দূর করা খুবই কঠিন একটা ব্যাপার। এরপর ওই সাধিকা বলেন যে তোরা চলে যা, আমি কয়েকদিন পর লোক মারফত খবর পাঠাবো, খবর পাঠালে আমার সাথে দেখা করতে আসিস, তখন দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা। তো চলে আসেন ওনার বাড়িতে। তো ময়নাকে কিন্তু দেখে কোনোভাবেই মনে হয় না যে সে একটা প্রেত কন্যা। 8-10টা সাধারণ
মানুষের বাচ্চার মতোই সে, তবে এই যে শরীরের দুর্গন্ধ এটাই, আর কিছু না। কয়েকদিন পর ওই যে সাধিকা লোক মারফত খবর পাঠান যে সামনের অমাবস্যায় কিছু রিচুয়াল করবেন এবং ওই সময় যেন ময়নাকে নিয়ে তারা হাজির হন। তো নির্দিষ্ট সময় সেই সাধিকার পরামর্শ অনুযায়ী তারা সেখানে উপস্থিত হন। সেই সাধিকা রিচুয়ালের আয়োজন করেন। তিনি 7 পুকুরের পানি, 3 রাস্তার মাটি, চন্দন সহ আরও বিভিন্ন জিনিস একটা পাত্রে নিয়ে ময়নাকে গোসল করান। দেখা যায় ওই পানিগুলো তীব্র কালো রং ধারণ করেছে। এরপরে ময়নার শরীরের আষ্টে গন্ধ অনেকটাই কমে যায়, গন্ধ নেই বললেই চলে। হয়তোবা শরীরটা যদি শরীরের কোনো একটা অংশ বা হাত একদম নাকের কাছে এনে যদি কেউ গন্ধ নেওয়ার চেষ্টা করে তাহলে কিছুটা আষ্টে গন্ধ অনুভূত হয়, এমনিতে না। আগে যেভাবে তার গন্ধ দূর থেকে পাওয়া যেত এমনটা আর হচ্ছে না। এরপর সাধিকা বলেন যে এই সমস্যা পুরোপুরিভাবে কখনোই যাবে না, আর যে আষ্টে গন্ধ এটা তার প্রেত মাই কেবল ভালোভাবে পাবে, আর কেউ পাবে না। আর কাছ থেকে তো আর কেউ গন্ধ শুকতে আসবে না, সুতরাং সমস্যা নাই। আর এই প্রেতরা তারা এই গন্ধ শুকেই তাদের গোত্রের অন্য প্রেতদেরকে খুঁজে বের করে। এখন ময়নার আসল মা সে তো তার মেয়ের পিছু ছাড়বে না, এটা তো বলাও যায় না যে তুমি তোমার মেয়ের পিছু ছেড়ে দাও। এটা তো মা হিসাবে এটা কোনোভাবেই সে মানবে না। আর সে প্রেত হোক আর মানুষ হোক কেউই মানবে না। আর আমি তাকে এটা বলতেও পারবো না, কারণ এটা বলাটা অন্যায়। এখন আমি দেখি তাকে কিভাবে মানায় নেওয়া যায়, তার সাথে কথা বলে কিভাবে সমস্যার সমাধান করা যায়, সে কি চায়। তো এইটা উনি বলেন, মানে ওই সাধিকা বলেন আর কি। তো সাধিকা এটাও বলেন যে এই যে ময়নার যে জন্ম, এই জন্মটাও এক অদ্ভুতভাবে জন্ম। কোনো এক তান্ত্রিক ময়নার আসল মাকে কালো জাদু করে কোনো এক মানুষের উপর চালান করে দিয়েছিল। এটা প্রেত সাধনার একটা ফসল। প্রেত সাধনা করে কোনো প্রেতকে মানুষের উপর চালান করে দেওয়া যায়, কিন্তু যেই মানুষের উপর চালান করে দেওয়া হয়েছিল মূলত তার ঔরসেই জন্ম হয় ময়নার। একটা সময় যখন ওই কালো জাদুটা কেটে যায়, ময়নার মা ওখান থেকে মুক্ত হয়ে যায়। তখন এই ময়নার মা গর্ভবতী হয়ে যান এবং একটা পর্যায়ে ময়নার মা রাতের বেলা যখন একটা জায়গায় যাচ্ছিল ওই সময়ে বিমলের সাথে তার দেখা হয়ে যায়। মানুষের সামনাসামনি দেখা হয়ে যাওয়ার কারণে সে তার রূপ পরিবর্তন করতে ওই সময় পারছিল না, যার ফলশ্রুতিতে সে ওই সময় অদৃশ্য হতে পারছিল না। আর বিমল তার স্বভাব সুলভ যে কাজ সেটা করেছিল। যেহেতু মাথার উপর প্রচণ্ড চাপ, সে খুব নড়াচড়া করছিল। এমত অবস্থায় ময়নার জন্ম হয়। তবে ওখান থেকে সে চলে গেলেও ময়নাকে সে নিয়ে যেতে পারেনি, কারণ সকাল হয়ে গিয়েছিল। আর সকালবেলায় মূলত এই বিমল এসে এই বাচ্চাটাকে খুঁজে পায়। তো এই হচ্ছে ময়নার জন্মের রহস্য। কিন্তু আরও একটা ব্যাপার, সেটা হলো একটা নির্দিষ্ট সময়ে ময়নার শরীরে থাকা প্রেত স্বভাব দেখা যাবে। সে কাঁচা মাংস খেতে চাইবে, কাঁচা মাছ খেতে চাইবে, এখন যদিও বা সেটা দেখা যাচ্ছে না। আর সে যথেষ্ট নোংরা হয়ে থাকবে, ময়লা হয়ে থাকবে। আর মাছের প্রতি তার একটা ভালোবাসা সবসময় থাকবে এবং হালকা নাকি সুরে কথা বলা শুরু করবে খুব তাড়াতাড়ি, এখন যদিও স্বাভাবিকভাবে কথা বলে। আর এই সমস্যার সমাধান আমাদের হাতে নাই। যাই হোক, এই জিনিসগুলো বলেন আর কি সাধিকা। এখন কথা হলো যে এত কিছু পরেও এই যে মীনুরানী দাস তিনি কিন্তু ময়নাকে ছাড়তে রাজি নন। আর যেহেতু প্রেত কন্যা, আগের মতো ভালোবাসাটাও ময়নার উপর আসলে কাজ করছিল না। কিছুটা হতাশা তাদের মধ্যে কাজ করছিলই স্বাভাবিকভাবেই, মনের দুঃখে তারা দিন পার করছিল। আর ময়নার প্রতি নিজের অজান্তেই একটা অনীহাও তাদের মধ্যে চলে আসে কিছুটা। তো এইসব ঘটনার সপ্তাহখানেক পর ঘটে আর এক মর্মান্তিক ঘটনা। একদিন হঠাৎ ময়নাকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক জায়গায় খোঁজ খবর নিয়েও আর হদিস মেলে না ময়নার। তারা ধরেই নিয়েছিল ময়নার মা হয়তো বা মাকে মানে তাকে নিয়ে গেছে, আসল মা ময়নাকে নিয়ে গেছে। তো তখন মিনুরানী দাস আফসোস করতে থাকেন, বিমল আফসোস করতে থাকেন যে ময়না প্রেতকন্যা জানার পর তার প্রতি অনীহা চলে আসছিল। এই জন্যই হয়তো বা নিজের মেয়ের প্রতি অনীহা এটা ময়নার আসল মা সহ্য করতে পারে নাই, এই জন্য নিয়ে গেছে। আফসোস করতে থাকেন। এদিকে মিনুরানী দাস উনি তো বুক চাপিয়ে কান্নাকাটি, বিলাপ করে কান্নাকাটি করতে থাকেন। দিন রাত শুধু কান্নাকাটি করেন, তাকে থামানো যায় না। এদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ময়নার হারিয়ে যাওয়ার কাহিনী। ঘটনার 8 থেকে 9 দিন পর হঠাৎ বেশ কুৎসিত নোংরা এক মহিলা, বৃদ্ধা মহিলা, তার হাত ধরে ফিরে আসে ময়না। বৃদ্ধা মহিলাটি ময়নাকে মিনুর কাছে দিয়ে চলে যেতে যাবে, এমন সময়, এটা কিন্তু দিনের বেলা হচ্ছে, পাড়া প্রতিবেশীরা তাকে ঘিরে ধরে। ছেলে ধরা ভেবে ওনাকে আঘাত করতে যাবে, এমন সময় কোত্থেকে যেন ওই যে মহিলা সাধিকা উনি এসে হাজির হন। তিনি সবাইকে নিষেধ করেন, এই খবরদার
তার গায়ে কেউ হাত দিবা না, ওনাকে চলে যেতে দাও। তো সবাই ওই সাধিকার কথা মতো বৃদ্ধাকে নিরাপদে চলে যেতে দেন। ওই বৃদ্ধা মহিলা যে কোথায় গেল কেউ খেয়াল করতে পারে না। আর পরে সেই সাধিকা বিমল এবং তার স্ত্রীকে একান্তে নিয়ে গিয়ে কিছু কথা বলেন। সেই সাধিকা বলেন যে আমি আজই জানতে পারলাম ময়নার মা নিজের মেয়ের ভবিষ্যৎ জীবনের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে। আজ থেকে ময়না পুরোপুরিভাবে মানুষের মতো থাকবে বাকি জীবন। মানুষের মতোই তার রোগবালাই হবে, মানুষের মতোই তার হায়াত হবে। আর ময়নাকে তার যেই মা নিয়ে গিয়েছিল মূলত তার নিজস্ব দেশেই তাদের যেই জায়গা সেখানে নিয়ে গিয়েছিল, কিন্তু নিয়ে যাওয়ার পর ময়না সে আবার ওই পরিবেশে থাকতে চায় না। সে আবার তার এই মা বাবার প্রতি ভালোবাসা সেখানে প্রকাশ করে, ওখানে গিয়ে মন খারাপ করে থাকে। পরবর্তীতে তাদের সর্দার বলেন যে ময়না আসলে এই পরিবেশে আর থাকতে পারবে না, কারণ ও এখানে থাকলে আসলে বাঁচবে না, ওর মধ্যে মানুষের স্বভাবগুলো দেখা গিয়েছে। এই জন্য এটাই ভালো হবে যে ওকে মানুষের কাছেই থাকতে দেয়া। তখন মানুষের কাছে থাকতে দেওয়ার জন্য কিছু পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যে ওর ভেতর থেকে যেই প্রেত স্বভাব এগুলো দূরীভূত করতে হবে, সমস্ত লক্ষণগুলো দূর করতে হবে। এবং এই বিষয়টা করার জন্য ময়নার মাকে একটা সাধনা করতে হবে, এবং এই সাধনার মাধ্যমে ময়নার মা মারা যাবে। ময়নার মা মানে আসল মা সে বিষয়টা মেনে নেয় নিজের মেয়ের কথা চিন্তা করে। তো তাদের দেশের যেই রিচুয়াল অনুযায়ী তারা তাদের মতো করে সাধনা করেছিল। কি করেছিল এটা জানা যায় না। মূলত ময়নাকে হাত ধরে যে দিয়ে গিয়েছিল সেটা হচ্ছে ময়নার আসল নানি, তিনিও একজন প্রেত মহিলা। তো ময়না কিন্তু পুরোপুরি একজন মানব সন্তানের মতোই হয়ে গেল, তার মধ্যে আর কোনো প্রেত স্বভাব দেখা যাবে না। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়, ধীরে ধীরে ময়না বড় হয়। এতদিনে তার যে স্বভাব অন্য 8-10টা স্বাভাবিক বাচ্চার মতোই তার স্বভাব, কিন্তু একটা ব্যাপার সে হলো সে যদি কখনো কারোর সাথে মাছ ধরতে যেত অন্যদের চাইতে সে দ্বিগুণ মাছ পেত। আর কারোর সাথে যদি খেলাধুলা করতো অন্যদের থেকে তার চঞ্চলতা বেশি থাকতো, দৌড়ঝাঁপে তার সমবয়সী ছেলেদেরকেও হারিয়ে দিত, মেয়েরা তো পরের কথা, ছেলেদের সাথেও সে দৌড়ে জিতে যেত। আর তার সাহস ছিল অনেক বেশি, মেধা বুদ্ধিতেও সে আলাদা ছিল অন্যদের থেকে, অনেক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ যেরকম হয় সে ছিল সেরকম। আরও কিছু ঘটনা শোনা যায়, যেমন ময়নার বিয়ে ঠিক হয় রাঙ্গুনিয়া গ্রামে। বিয়ের দিন বরযাত্রী আসার কথা ছিল 200 জন, কিন্তু দেখা যায় শুধু বরযাত্রী এসে উপস্থিত হয় 300, মানে 300 জন, অথচ আসার কথা ছিল 200 জন। এখন এই যে 100 জন বেশি হলো, এখন এই খাবারগুলোও কিভাবে ম্যানেজ করা যাবে। এখন ময়নার বাবা বিমল উনি তো দরিদ্র মানুষ, উনি তো খুব ঘাবড়ে যান যে মান সম্মানের বিষয়, কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ঠিক তখনই দেখেন একটা বৃদ্ধা মহিলা, ওই যে যে বৃদ্ধা মহিলাটা ময়নার হাত ধরে দিয়ে গিয়েছিল, ময়না যখন হঠাৎ করে গায়েব হয়ে গেছিল 8-9 দিন পর, আবার যখন ফেরত আসলো সেই বৃদ্ধা মহিলাটা এসেছেন। সে আসার পর খাবারের যে হাঁড়িগুলো ছিল সেই হাঁড়িতে নিজের হাত দিয়ে একটা করে চর মেরে দিয়ে আবার নিজের মতো করে চলে যান। তো উপস্থিত সবাই কিন্তু এই অবাক কাণ্ডটা দেখেছিলেন। 300 জন মানুষ কিন্তু খেয়েছিলেন, শুধু তাই না, যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি গ্রামের অন্য লোকজন, মানে সব মিলিয়ে প্রায় 500 জন মানুষ পেট ভরে খাবার খাওয়ার পরও কিছু খাবার রয়ে গিয়েছিল। এবার আরও একটা ঘটনা বলি, সেটা হলো ময়নাকে নিয়ে বরযাত্রী তৎকালীন যেই সময়টা ছিল আর কি, পালকিতে করে নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কিছু ডাকাত দলের খপ্পরে পড়ে এই বরযাত্রীরা। ডাকাতদের খপ্পরে পড়ে বরযাত্রীরা তো বিভিন্নভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পালানোর চেষ্টা করে। আর এই ডাকাতরা ময়নার শরীর থেকে অলংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এমন সময় দেখা যায় সেখানে হাজির হয় একজন বৃদ্ধা মহিলা, বেশ নোংরা কাপড় পরা কুৎসিত মহিলা একজন। তো উনি কিচ্ছু করেন নাই, উনি কি করেছেন ডাকাতদের পাশ দিয়ে শুধু হেঁটে চলে গেছেন। এরপরে একটা অবাক কাণ্ড ঘটে, যেটা দেখে সবাই হতবিহ্বল হয়ে যায়। সবাই দেখে যে এই ডাকাতদের প্রত্যেকে শুকনো মাটিতে বুক অবধি মাটিতে ঢুকে গেছে। শুকনো মাটি ভেদ করে বুক অবধি কেবল ডাকাত সদস্যরাই ঢুকেছিল, অন্য কেউ না। বাকিরা তো প্রচণ্ড ভয় পেয়েছেন, বরযাত্রী আরে কি হলো এটা। তো গ্রামবাসীরা সবাই ওখানে চলে আসে, চিৎকার চেঁচামেচি হয়, সবাই এই অবস্থা দেখে, ডাকাতে তো কান্নাকাটি করে মাপ চাচ্ছে। তখন গ্রামবাসীরা ডাকাতদেরকে ওখান থেকে মাটি খুঁড়ে উদ্ধার করে বেধড়ক পিটুনি দেয়, পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল। সুখবিলাস গ্রামে এই ডাকাত ধরার ঘটনা আজও নাকি মানুষের মুখে মুখে ঘুরে বেড়ায়। তবে সেদিনের পর আর কখনোই ওই বৃদ্ধাকে দেখা যায়নি। ময়না তার শ্বশুরবাড়িতে মান সম্মানের সাথে থাকবেন, এই জন্যই তার ভবিষ্যৎ জীবনের কথা ভেবে অনেক কথাগুলো ওইখানে তার শ্বশুরবাড়ির লোকজন কাউকে ওইভাবে জানান নাই। তারা কিছুটা জেনেছিলেন, কিন্তু আশেপাশের লোকজন তাদের আত্মীয় স্বজনদেরকে আর জানান নাই। কেবল বলা হয়েছিল যে ময়নাকে জিনে আসর করেছিল একবার, ব্যাস এতটুকুই। কিন্তু ময়না আসলে প্রেতকন্যা এটা
কাউকে, আর ওই শ্বশুরবাড়ির লোকজনের যারা আত্মীয়রা আছেন শ্বশুরবাড়ি থেকে আর কখনো জানান নাই। ময়না স্বাভাবিক 8-10 জন মানুষের মতোই জীবনযাপন করেছেন। ময়নার 3 জন সন্তান আছে, কিংবা আরও বেশিও থাকতে পারে, তবে সেই 3 জনের যে বংশধররা বর্তমানে রয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত কোনো খোঁজ খবর জয় বড় ভাই নিতে পারেননি, কারণ এটা অনেক আগের ঘটনা। তো বড় ভাই তিনি আমাদেরকে দিয়েছেন, সেগুলো নিয়ে নারায়ণতান্ত্রিকের প্রথম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ওনার পুরো নাম নারায়ণ চক্রবর্তী বাবু। বেশ অদ্ভুত আর দুর্ধর্ষ চরিত্র। এই ক্ষুদ্র জীবনে যতজন মানুষের সাথে এই জয় বড়ুয়া ভাই মিশেছেন, তাদের মধ্যে সবচেয়ে রহস্যময় মানুষ তিনি, এরকমটাই বলেছেন জয় বড়ুয়া ভাই। তো লিসেনারদের উদ্দেশ্যে কিছু প্রশ্নের উত্তর আগে থেকেই জয় বড়ুয়া ভাই দিয়ে রেখেছেন, সেটা বলছি যে আসলে নারায়ণতান্ত্রিকটা কে। নারায়ণতান্ত্রিক একজন সাধারণ মানুষ, যিনি একসময় তান্ত্রিক বা বৈদ্য ছিলেন এজন্যই বলা, কেননা বর্তমানে তিনি এসব তন্ত্রমন্ত্র আর চর্চা করেন না, কারণ পৃথিবীতে সবকিছু একটা শেষ রয়েছে। নিজের সন্তান এবং নিজের শারীরিক অবনতির কারণে তিনি এই বিদ্যা থেকে পুরোপুরি সরে এসেছেন। নারায়ণতান্ত্রিককে ওনার নিজ এলাকায় কেউ তেমন একটা চিনতে পারেন না। এর কারণটা কি? কারণ হচ্ছে উনি প্রায় 8-9টা বিয়ে করেছেন, তারপর তন্ত্রমন্ত্র সাধনা আর কালো জাদুর জন্য নিজেকে আত্মীয় স্বজন থেকে দূরে রেখেছেন। এবার আসেন মূল ঘটনায় আসি। নারায়ণতান্ত্রিকের ছেলেবেলা এবং তান্ত্রিক বিদ্যা চর্চায় আগমন অনেক আগের কথা, সালটা ঠিক জানা যায় না। তৎকালীন কাঞ্চন জমিদারের রাজবৈদ্য ছিলেন রায়মোহন চক্রবর্তী। এই রায়মোহন ছিলেন নারায়ণতান্ত্রিকের দাদুর দাদু। বেশ নামডাক ছিল এই রায়মোহন কবিরাজের। সুতরাং বংশ পরম্পরায় নারায়ণতান্ত্রিকের দাদু দুর্গা চরণ চক্রবর্তী নিজেও কবিরাজি বিদ্যা রপ্ত করেছিলেন। সেই সাথে তিনি কালো জাদুর চর্চাও করতেন। দাদুর বিভিন্ন কাজকর্ম দেখে বেশ আনন্দ আর উৎসাহ পেতেন নারায়ণতান্ত্রিক। আর দাদুর প্রতি গ্রামের সবার ভক্তি, শ্রদ্ধা আর ভীতি দেখে নারায়ণতান্ত্রিক দাদুর মতোই কবিরাজ হবার ইচ্ছে পোষণ করতেন ছোটবেলা থেকেই। দাদু দুর্গাচরণ নিজেও নাতির এমন আগ্রহ দেখে খুশি হতেন। দাদু সব তান্ত্রিক কাজ খুব কাছ থেকেই দেখতেন, আর মূলত সেখান থেকেই তার হাতে খড়ি। কিন্তু মূল তন্ত্রমন্ত্র এবং কালো জাদু শিখেছেন তিনি ভারতের বিখ্যাত মন্ত্রপীঠ কামরূপ কামাখ্যা থেকে। সেখানে তিনি বেশ কিছু সাধকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, তার মধ্যে নারী সাধকই বেশি ছিল। একবার নারায়ণতান্ত্রিকের দাদু দুর্গাচরণ জিনে ধরা জটিল এক রুগীকে চিকিৎসা দেওয়ার সময় একটা কাজে অন্য রুমে গেলে ঘন্টাখানেক পরে এসে দেখেন ওই রুগীটা চিকিৎসা নিয়ে চলে গেছেন। তিনি তো অবাক, এই রুগীকে চিকিৎসা দিল কে? তখন সেখানে উপস্থিত ছিলেন নারায়ণতান্ত্রিক। তিনি তার দাদুর প্রশ্নের উত্তর দিলেন। সেটা হলো তিনি নাকি নিজেই সেই রুগীকে চিকিৎসা দিয়েছেন এবং রোগীকে ঔষধ দিয়ে বাড়িতে পাঠিয়েও দিয়েছেন। দাদু শুনে তো অবাক। সেই রোগীর যে সমস্যাটা ছিল সেটা মূলত ব্রহ্মীয় জিন, অনেকে ব্রহ্মদত্ত বলে, মানে ব্রহ্মদত্ত অনেকে নাম শুনেছেন, সেই ব্রহ্মদত্তর একটা সমস্যা ছিল এটার। এখন এই সমস্যা সমাধান করা কিন্তু কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আর তার মধ্যে 10 বছর একটা ছেলে সেটা কিভাবে সম্ভব করলেন? যেখানে সাধকদেরই বছরের পর বছর লেগে যায় এই ব্রহ্মীয় জিনকে হাজির করে দর্শন পেতে, তো দাদু নারায়ণের কাছে কিভাবে এই কাজটা সে করেছে সেটা জিজ্ঞেস করেন। তো নারায়ণ তার চিকিৎসার ধরন বর্ণনা করতেই দাদু বুঝতে পারেন নারায়ণ অনেক উঁচু স্তরের কাজ রপ্ত করে ফেলেছেন। দাদু নারায়ণতান্ত্রিককে কাছে টেনে নিয়ে কোলে বসিয়ে চালাকি করে ওই রকম কাজের চেয়ে নিম্ন প্রকৃতির কাজ সম্পর্কে জানতে চান, কিন্তু নারায়ণতান্ত্রিক এই বিষয়ে কিছুই বলতে পারেন না। তখন নারায়ণতান্ত্রিক তার দাদু দুর্গাচরণকে অবাক করে দিয়ে আরো বলেন, দাদু, তোমার এখানে হঠাৎ করে আসে আবার চলে যায় এমন মানুষদের মধ্যে সুন্দর কাপড় পরা এই মানুষটাকে আমি আজকেই দেখলাম। তাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমি ওনাকে স্বপ্নেও বেশ কয়েকবার দেখেছি। এখনো উনি এসেছিলেন, আর আমি ওনাকে এই রোগীর কথা বলতেই উনি এই রোগীকে সুস্থ করে দিয়েছেন। আর এই রোগীর শরীর থেকে একটা কালো মানুষকে বের করে বেধড়ক পিটুনি দিয়েছেন, তারপর ওই মানুষটাকে তাড়িয়ে দিয়েছেন। আর লাল শাড়ি পরা মহিলাটা আমাকে সবসময় আদর করে। দুর্গাচরণের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা নারায়ণের মুখে এই কথা শুনে। এই বাচ্চা ছেলে যেসব মানুষদের কথা বলছে তারা মূলত খুবই শক্তিশালী হিন্দু জিন, আর সুন্দর পোশাকে আসা জিনটাও ওদের সর্দার। এটাকেই মূলত ব্রহ্মদত্ত বলা হয়। জিনদের মধ্যে ঠাকুর পুরোহিত গোছের যে জিন থাকে তাদের সর্দারকেই মূলত ব্রহ্মদত্ত বলা হয়। তো লাল শাড়ি পরাটা যে মহিলা, যে মহিলার কথা বলা হচ্ছে, উনিও খুব শক্তিশালী কোনো একটা মহিলা জিন। তো এরকম জিনদের কথা দাদু অনেক আগে থেকেই জানতেন। এখন
দাদুর মাথায় আরো কিছু আসার আগেই নারায়ণ আরো বলে ওঠেন, দাদু, আমি সেই লোকটাকে কালকে সন্ধ্যায় আবার আসতে বলেছি। দাদুর বুঝতে বাকি রইল না, নারায়ণ মন্ত্রবিদ্যায় ছোট ছোট প্রাথমিক কাজ শেখার আগে সরাসরি এই ব্রহ্মীয় জিনের সাথে মিশে গেছে। এটা তার জন্য যেমন সৌভাগ্যের, ঠিক তেমন ভয়ঙ্কর পরিণতিরও ব্যাপার বটে। দুর্গাচরণ সেই রোগীকে পুনরায় ডেকে পাঠিয়ে খবর নিয়ে দেখেন তিনি আসলেই সুস্থ হয়ে গেছেন। তার কাছেও তিনি জানতে চান নারায়ণ তাকে কিভাবে চিকিৎসা করেছিল। তখন সে বলে, নারায়ণ কোনো একটা অদৃশ্য সত্তার সাথে কথা বলা শুরু করতেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে নারায়ণ আমাকে ডেকে হাতে কিছু ফল আর কলা দিয়ে বাড়িতে চলে যেতে বলে, আর আমি চলে যাই। আর আমি বাড়িতে গিয়ে দেখি সম্পূর্ণ সুস্থ। ওই ফলও খাই, আমি কলাও খাই, তারপর আরো সুস্থ লাগে। এই তো দিব্যি আছি, ভালোই। পরদিন সকাল থেকে দুর্গাচরণ বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন নারায়ণ কিভাবে ব্রহ্মীয় জিনকে ডাকে সেটা দেখার জন্য। এদিকে দুরন্ত নারায়ণ নিজের মতোই খেলায় মশগুল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। দুর্গাচরণ সন্ধ্যা আরতি বা বিবিধ দেবদেবীর পূজা অর্চনা করছিলেন পূজার ঘরে। কিছুক্ষণ পরে নারায়ণ সেখানে উপস্থিত হয়ে দাদুর পাশে বসে দাদুর পূজা পদ্ধতি দেখছিল। দাদুও পূজার আড়ালে নারায়ণকে খেয়াল করছিলেন। কিছুক্ষণ পর দাদু দেখলেন নারায়ণ দরজায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। ঘাড় ঘুরিয়ে দাদু দরজার দিকে তাকিয়ে বাকরুদ্ধ হয়ে যান। বেশ সুন্দর সাদা পোশাকে তার পূজার রুমের সামনে দাঁড়িয়ে আছে সেই ব্রহ্মীয় জিন। সাধারণ মানুষের রূপে থাকায় নারায়ণ বেশ স্বভাবসুলভভাবে তার সাথে কথা বলে ঘরে ঢুকতে বলছিল। এক পর্যায়ে তাকে হাত ধরে টেনে রুমে ঢুকাতে দেখে দাদুর মূর্ছা যাওয়ার উপক্রম হয়। কোনো রকমে পূজাপাঠ শেষ করে তিনি ব্রহ্মীয় জিনকে উদ্দেশ্য করে সম্মান প্রদর্শন করেন এবং ঘরে আসন নিতে বলেন। এদিকে নারায়ণ তো মহা খুশি, সেজন্য তার বন্ধুকে বাড়িতে এনেছে। এরকম ভাবে কতক্ষণ এটা কতক্ষণ ওটা খেতে দিতে চায় সেই ব্রহ্মীয় জিনকে। তো ব্রহ্মীয় জিন হেসে সবকিছুতেই হাত দেয়, কিন্তু খেতে চায় না। এদিকে দুর্গাচরণ চটজলদি ফুল, চন্দন ইত্যাদি নিয়ে সেই ব্রহ্মীয় জিনকে সম্মান দিতে থাকেন। হয়তো 10 থেকে 15 মিনিট ধরে এরকম করেন। তো ব্রহ্মীয় জিন হঠাৎ করে উধাও হয়ে যায়। আর নারায়ণ বলে ওঠে, আবার আসিও কিন্তু আমার সাথে দেখা করতে। এদিকে এই ঘটনা দেখে হতবিহ্বল হয়ে বসে থাকেন দুর্গাচরণ। বাড়ির কাউকে বুঝতে দেন না কিছু, কিন্তু খুব তড়িঘড়ি করেই 2-1 দিনের মধ্যে নারায়ণকে দীক্ষা দেওয়া হয়। প্রায় 7-8 দিন পর দুর্গাচরণ অনেক পূজা অর্চনা সাধনা করে আবার সেই ব্রহ্মময় জিনকে ডেকে এর প্রতিকার চান যে, আমার এই নাতি তো খুবই ছোট, আপনি তো ওকে দেখা দিচ্ছেন, এটা ওর জন্য সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আপনার এই ভার কি ও নিতে পারবে? ওর তো ক্ষতি হয়ে যাবে, আর ও তো এখনো বুঝতে পারছে না যে আপনি কে আসলে। কিন্তু সেই ব্রহ্মীয় জিন দাদু দুর্গাচরণকে এতটুকু বলেন, নারায়ণকে তার ভালো লেগেছে। নারায়ণ যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি তার ডাকে সাড়া দেবেন। কিন্তু এটা সত্য যে এটার পরিণতি বেশ ভয়ানক। কারণ হলো, ব্রহ্মদৈত্য বা ব্রহ্মীয় জিনেরা যার ডাকে সাড়া দেয়, আরো অসংখ্য হিন্দু জিনেরা ওই ব্যক্তির শত্রু হয়ে যায় আর ব্রহ্মীয় জিন থেকে তাদেরকে দূরে রাখতে চায়, যাতে করে পথভ্রষ্ট করে ব্রহ্মীয় জিন থেকে তাদেরকে দূরে রাখলে অন্য জিনদেরও কিছু উপকার হয়। কারণ অনেক সময় অন্য জিনেরা কোনো মানুষের উপর প্রভাব বিস্তার করলে ব্রহ্মীয় যে জিন বা ব্রহ্মদত্ত জিন এসে এর একটা প্রতিকার করেন। এই জন্য অন্য জিনেরা চায় না যে ব্রহ্মদৈত্য বা ব্রহ্মীয় জিন কারোর সাথে থাকুক। এই জন্য ব্রহ্মদৈত্য কারো ক্ষতি না করলেও অন্য জিনেরা এসে তার ক্ষতি করে, সবসময় ক্ষতির চেষ্টা করতে থাকে। এটাই হচ্ছে মূল কথা। তো এই বিষয়ে ব্রহ্মদৈত্য যিনি এসেছিলেন উনি বলেন যে, তুমি ওর দিকে খেয়াল রেখো, আর ও ডাকলেই আমি শুধু আসবো। এমনিতে আর আমার তেমন কোনো উদ্দেশ্য নেই, তবে ও ডাকলে আমি আর চুপ থাকতে পারবো না, ওকে আমার ভালো লেগেছে, ও আমার নাতি। তাই এমনটাই বলেছিলেন। এখন দাদু দুর্গাচরণ তো চিন্তিত হয়ে পড়েন। এদিকে বয়স বাড়ছে, সাথে সাথে নারায়ণ কেমন জানি বেশ ডান পিটার উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। যার তার সাথে ঝগড়া বিবাদ মারামারি যেটা তার নিত্যদিনের ঘটনা। আর কেউ যদি ভয়ে কোনো কাজ এড়িয়ে যায় তবে সেটা নারায়ণ সবার আগে করতে তৈরি হয়ে থাকতো। যুগের সাথে তাল মিলিয়ে একসময় নারায়ণ রাজনীতিতে জড়িয়ে পড়ে। রাজনীতির আড়ালে সে বড় বড় অপরাধে জড়িয়ে পড়ে। পুরো এলাকায় ত্রাস হয়ে যায় সে। কালক্রমে দুর্গাচরণ মারা যান। মৃত্যুর পূর্বে অনেকবার তিনি নারায়ণকে একবার দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু আত্মগোপনে থাকা নারায়ণের সাথে বাড়ির কারোরই তেমন যোগাযোগ হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে নারায়ণ বাড়িতে আসেন। একদিন এসে দাদুর মৃত্যুর খবর উনি শুনতে পান এবং ভাগ্যক্রমে কদিন পরে আবার তার বাবাও মৃত্যুবরণ করেন। বাড়ির গুরু দায়িত্ব এসে পড়ে তার ঘাড়ে। আগের মতো তো বাউন্ডলে হয়ে ঘুরে বেড়ানো যায় না। পুজো পাঠ করতে করতে তার মনে কেমন যেন এক ভবগুরু ভাব উদয় হয়।
এদিকে তাকে বাড়িতে আটকে রাখার জন্য পারিবারিকভাবে বিয়ে করিয়েও দেওয়া হয়। কিন্তু পূজা পাঠ আর সাধনার আগ্রহ ধীরে ধীরে পুনরায় তার মধ্যে জাগ্রত হতে থাকে। হঠাৎ এক রাত্রে স্বপ্নে দেখেন সেই সুন্দর পোশাকধারী ব্রহ্মীয় জিনকে। অনেক বছর পর দর্শন পেয়ে তিনি ভয় পেয়ে যান, কিন্তু কেমন জানি উৎসুক হয়ে যান আবারও ধর্ম কাজে। একদিন হঠাৎ বাড়ির কাউকে কিছু না বলে রামগড় সীমান্ত দিয়ে তিনি ভারত প্রবেশ করে চলে আসেন তন্ত্রমন্ত্রের বিদ্যাপীঠ কামরূপ কামাখ্যায়। আর সেখানে শুরু হয় তন্ত্র মন্ত্র শিক্ষা। অনেক গুরুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি। যেহেতু পারিবারিকভাবে এসব বিষয় আগে থেকে তিনি জানতেন, সেহেতু এসব কাজ শিখতে তার খুব একটা বেশি বেগ পেতে হয়নি। তবে ওখানকার তন্ত্র সাধনা নাকি খুবই অদ্ভুত। নারায়ণতান্ত্রিকের এক মহিলা গুরু একজন মহিলা রোগীর চিকিৎসা করছিলেন। সেই মহিলার সমস্যা ছিল তার সন্তান হতো না, এজন্য তার স্বামী তার উপর মনক্ষুণ্ণ। এখন নিজের উপর স্বামীর এমন নারাজি মন মানসিকতা কাটাতে আর সন্তান লাভের মানসে তিনি এই মন্ত্রপীঠে এসেছিলেন। তো নারায়ণতান্ত্রিক ওই মহিলাকে কিভাবে যেন বশ করে নেন, কিন্তু তার গুরু মহিলাটি সেটা জানতে পারেন এবং রাগ করে নারায়ণকে শাস্তি দেওয়ার জন্য নারায়ণের উপর নাঙ্গা বান মানে নাঙ্গা মন্ত্র চালান করে দেন। এই বান মারা হলে রোগী নাকি সম্পূর্ণ বিবস্ত্র হয়ে রাস্তায় ঘুরতে থাকবে, পাগল হয়ে ঘুরতে থাকবে, সে নিজেও বুঝবে না তার শরীরে কোনো কাপড় চোপড় নাই। মূলত নারায়ণতান্ত্রিককে শিক্ষা দেওয়ার জন্যই নাকি তার গুরু এমন বান মেরেছিলেন। কিন্তু অদ্ভুত এক ঘটনা ঘটে। এই বান একে একে 3বার মারা হলেও তাকে সেই বানে কাজ করছিল না। বেশ কয়েকদিন জ্বরে ভুগে আবার সুস্থ হয়ে যেতেন নারায়ণতান্ত্রিক। এদিকে তার গুরু তো রীতিমতো অবাক, কেননা একটা অব্যর্থ বান ছিল এটা। আর এই বানটা খুব সহজেই নাকি যে কাউকে ধরে যায়, কিন্তু নারায়ণকে কোনোভাবেই এটা ধরতে পারছিল না। বলা বাহুল্য, একই বান নাকি কারো উপর 3-3বার মারার পরে যদি কাজ না হয়, তাহলে সেই বানে তার আর কোনো ক্ষতি হয় না। যদি 1000বারও মারা হয় আর নাকি কাজ হয় না। তো নারায়ণতান্ত্রিকের গুরু যখন এসব বিষয়ে জানতে সাধনা করেন, তখন তিনি জানতে পারেন নারায়ণতান্ত্রিক ব্রাহ্মণ পৈতা গোত্রের লোক। মানে এসব লোক ভালো লগ্নে জন্মগ্রহণ করেছেন, তারা কোনো অসুচি সহ্য করতে পারেন না এবং ব্রহ্মীয় জিন এসব গোত্রের লোকদের বিশেষভাবে রক্ষা করার চেষ্টা করেন। এসব জানার পর তার মহিলা গুরু নারায়ণতান্ত্রিককে ডেকে সবকিছুই খুলে বলেন এবং তাকে দেশে ফিরে গিয়ে মানুষের সেবা করতে বলেন। কিন্তু উনি তো আরো সাধনা করার আগ্রহ তাকে জানান। তখন তার সেই মহিলা গুরু জানান যে তুমি এসব নিচু স্তরে সাধনা করো না, এই কাজগুলো ভালো না। তুমি ভালো ভালো কাজ করো, মানুষের উপকার করবা, এটাই তোমার কাজ, এটাই তোমার মঙ্গল হবে। আমি তোমাকে কোনো খারাপ কাজ শেখাতে পারবো না, খারাপ কোনো বুদ্ধিও দিতে পারবো না। মহিলা গুরুর এই কথাগুলো নারায়ণতান্ত্রিকের মনে ধরে, সেটা মেনে নেন। নারায়ণতান্ত্রিক দেশে ফেরত আসেন। দেশে ফেরত আসার সময় তার সেই মহিলা গুরুর দেয়া কালো জাদুর কিছু ভয়ঙ্কর জিনিস, কিছু তাবিজের নকশা, কিছু পুঁথি, শকুনের মাথা, ছাগলের খুঁটি, বজ্রপাতের মাটি, বানরের মাথার খুলি, এই ধরনের বিচিত্র সমস্ত ভয়ঙ্কর জিনিসগুলো উপহার স্বরূপ তার সেই মহিলা গুরু নারায়ণতান্ত্রিককে দিয়েছিলেন। দেশে এসে তিনি বাড়িতে আর যাননি, চট্টগ্রামের আকবর শাহ নামক এলাকায় বসবাস শুরু করেন। আর সেখানেই গড়ে তোলেন তার সাধনার আসন বা চেম্বার। প্রতি শনিবার এবং মঙ্গলবার তিনি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দিতে থাকেন। ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নারায়ণতান্ত্রিকের নাম। স্ট্যাম্পে গ্যারান্টি সহকারে কাজ করার জন্য তার আলাদা একটা সুনাম ছিল। কাজ না হলে টাকা ফেরত দিতেন। 3জন লোক প্রতিদিন তার সিরিয়াল দিত, লম্বা লাইন থাকতো মানুষের। প্রতিদিন 3জন রোগী উনি দেখতেন। 3জন লোকের সমস্যা নিয়ে উনি কথা বলতেন। প্রত্যেকটা রোগীর কে তিনি দীর্ঘ সময় দিতেন। নিজের সাধনা আর কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষিত বিদ্যায় অল্প সময় যথেষ্ট প্রসার পান নারায়ণতান্ত্রিক। তারই একজন সহকারী নারায়ণতান্ত্রিকের সাথে থাকতে থাকতে নিজেও কিছু বিদ্যা রপ্ত করে আর তার নিজ বাড়িতে গিয়ে এসব চর্চা করার অনুমতি চান। নারায়ণতান্ত্রিক প্রথমে রাজি না হলেও পরে ওই সহকারীর জোরাজুরিতে তিনি রাজি হন। কিন্তু সেই সহকারী নিজ এলাকায় এসব কবিরাজির নামে মহিলাদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। একথা জানতে পারেন নারায়ণতান্ত্রিক। তিনি তার সহকারীকে নিষেধ করেন এবং সতর্ক করেন সেই সহকারীকে। সহকারী তাকে আশ্বাস দেন যে তিনি এই ধরনের কাজ আর করবেন না, কিন্তু তার সেই সহকারী নিজেকে সংশোধন করেন নাই। একবার এক ভদ্র মহিলা নারায়ণতান্ত্রিকের ঠিকানা নিয়ে নারায়ণতান্ত্রিকের কাছে উপস্থিত হন আর কাকতালীয়ভাবে সেই সহকারীর বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি সেই মহিলাকে বিশেষ কিছু দিয়ে বাড়িতে চলে যেতে বলেন। এদিকে নারায়ণতান্ত্রিক তো বুঝে ফেলেন যে আসলে এই যে সহকারী মানে যার বিরুদ্ধে অভিযোগটা আনছে এটা তো তার সহকারী। ওই সময় ওই মহিলাকে কিছু একটা বুঝতে দেন নাই। মূলত ওই মহিলা এসে এক ব্যক্তির বিরুদ্ধে নালিশ করে যে সে তাকে ক্ষতি করেছে। নারায়ণতান্ত্রিক তো বুঝে ফেলেন এটা আর কেউ না, এটা তার সহকারী। যাই হোক, ওই মহিলাকে তিনি যখন বাড়িতে পাঠিয়ে দেন কিছু তদবির দিয়ে, এরপর নারায়ণতান্ত্রিক তার ওই সহকারীকে ডেকে পাঠান, কিন্তু তার সহকারী তার সাথে দেখা করতে আসেন নাই।
বাধ্য হয়ে নারায়ণতান্ত্রিক নিজেই সেই সহকারী বাড়িতে গিয়ে তাকে এসব করতে আবারও মানা করে দেন এবং অনুরোধ করেন যে তুমি এটা করো না, অনুরোধ করছি, গুরু হিসাবে নিষেধ করছি। অথচ সেই নিষেধ বা অনুরোধ কোনো রকম তোয়াক্কা না করে এবারে নারায়ণতান্ত্রিককে সেই সহকারী রীতিমতো অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন আর নিজের অপরাধ চালিয়ে যেতে থাকেন। এদিকে সেই সহকারীর অবাধ্য আচরণ মাত্রা ছাড়িয়ে যায়। নারায়ণতান্ত্রিক সিদ্ধান্ত নেন যে তাকে শিক্ষা দেবেন। শুরু হয় তার তন্ত্র সাধনা। তিনি বান মারতে বাধ্য হন সেই সহকারীকে। 3-4 দিন পরে দেখা যায় সেই সহকারী সেই বান কাটিয়ে উল্টো নারায়ণতান্ত্রিককেই বান মারার চেষ্টা করেন, কিন্তু সফল হয় নাই। এবার নারায়ণতান্ত্রিক সিদ্ধান্ত নেন তার সহকারীকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। কঠিন এক ধরনের কালো জাদুর মাধ্যমে বান মারেন তিনি। কোনো কারণ ছাড়াই 2 দিন কি সর্বোচ্চ 3 দিন রক্তবমি করে মারা যায় সেই সহকারী। সহকারীর স্ত্রী এসে নারায়ণতান্ত্রিককে বিভিন্নভাবে চাপ দিতে থাকে, বিভিন্ন ধরনের ঝামেলা করতে থাকে। নারায়ণতান্ত্রিকের পরিবার থেকেও বিভিন্ন চাপ আসলে তিনি রাগ করে সিদ্ধান্ত নেন যে আরও কালো জাদু বেশি বেশি করে চর্চা করবেন, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কালো জাদু উনি চর্চা করবেন। মানে এই বিষয়গুলো থেকে বিরত হওয়ার পরিবর্তে এইগুলোতে আরো ওনার আগ্রহ জন্মে যায়, জেদ কাজ করে। এবার তিনি তার পূর্বের প্রচলিত বিদ্যা বাদ দিয়ে শুরু করেন ভয়ঙ্কর ডাকিনী বিদ্যা। বিভিন্ন শ্মশানের চিতায় রাতের পর রাত কাটাতে থাকেন, শ্মশানেও রাত কাটাতে থাকেন, শ্মশানের বিভিন্ন জায়গায় ঘুমিয়ে থাকেন। এক সময় এক পিশাচিনীর সাক্ষাৎ পেয়ে যান তিনি, আর এই পিশাচিনী হচ্ছে কর্ণ পিশাচিনী। তো এই পিশাচিনীর খুব একটা বর্ণনা তিনি দেননি, কারণ এগুলা নিয়ে নাকি খুব বেশি কথা বলা নিষেধ। তো সেই থেকে সেই পিশাচিনীটা তার সাথে রয়েছে। রাতের একটা বিশেষ সময় না হলে নারায়ণতান্ত্রিক ঘুমাতে যেতে পারেন না, আর তার কানের কাছে এসে ফিস ফিস করে ওই পিশাচিনীটা বিভিন্ন কিছু বলতে থাকে, এটা ওটা কত কি যে বলে তার ঠিক নাই। রাতের যত সময় হোক সেই ডাকলেই ডাকিনীকে ডেকে তার সাথে কথা বলে নাকি তাকে ঘুমাতে হয়। ডাকিনীকে না ডেকে নাকি ঘুমাতে পারেন না তিনি। সেই ডাকিনীকে দিয়ে শুরু হয় নারায়ণতান্ত্রিকের আরো কঠিন কাজের যাত্রা। কথাই বলে ক্ষমতা থাকলে মানুষের মন পরীক্ষা হয়। নারায়ণতান্ত্রিক নিজেও তার ব্যতিক্রম ছিলেন না। তার সহকারী মৃত্যুর কদিন পর পর ঝামেলা হচ্ছিল বিধায় তিনি সিদ্ধান্ত নেন হাতিয়া নামক একটা দ্বীপ শহরে গিয়ে কিছুদিন অবস্থান করবেন। আর এখান থেকে শুরু হয় নারায়ণতান্ত্রিকের বহু বিবাহের চর্চা। বহু বিয়ে বলতে একে একে 9 জনকে বিয়ে করেন তিনি। অবাক করা বিষয় হলেও সত্যি যে তার 4 জন বউ একই সাথে একই ঘরে মিলেমিশে থাকেন। তাদের রুম আলাদা, কিন্তু মূল ঘর একটাই। এমনকি জয় বড়ুয়া ভাই নিজেও দেখে অবাক হয়েছিলেন যে 4 জন সতীন একসাথে কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে থাকতে পারে। একে অপরের চুল আঁচড়ে দেন, কাজে সাহায্য করেন। পরে নাকি নারায়ণতান্ত্রিক জয় বড়ুয়া ভাইকে বলেছিলেন যে তিনি তার স্ত্রীদেরকে বশ করেই এভাবে নাকি মিলিয়ে রেখেছেন। নারায়ণতান্ত্রিকের 5 জন ছেলে 4 জন মেয়ে, আর এই যে 4 জন বউ, এগুলো নিয়েই তার বর্তমান সংসার। মানে যখন জয় বড়ুয়া দেখেছিলেন সবার সাথে খুব মিল, বাচ্চা কাচ্চাদের নিজেদের মধ্যে অনেক মিল। হাতিয়া থেকে চট্টগ্রামের আকবর শাহ এভাবেই বিভিন্ন রোগীর সেবা দিয়ে অল্প সময়ে বেশ টাকা পয়সার মালিক হয়ে যান তিনি। কিন্তু কথায় আছে পাপের ফল নাকি প্রায়শ্চিত্তে যায়। যা ইনকাম করেছেন তার সবটুকুই বিভিন্নভাবে খরচ করে আজ কোনো রকমে বেঁচে আছেন তিনি। কন্ট্যাক্ট করে কাজ নিতেন, কাজ না হলে টাকা ফেরত। এমন করে ঢাকা, রংপুর, সিলেট, রাজশাহী, কুমিল্লা, যশোর, বাংলাদেশের প্রায় সব জেলায় তিনি গিয়ে কাজ করেছেন। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো তার কাছে। কিন্তু কথায় আছে বাপেরও নাকি বাপ আছেন। রাঙামাটির নানিয়ারচর নামক এলাকায় এক ব্যবসায়ী তারই প্রতিযোগী অন্য এক ব্যবসায়ীকে ক্ষতি করার জন্য নারায়ণতান্ত্রিকের শরণাপন্ন হয়। অনেক টাকার বিনিময়ে কাজ নেন নারায়ণতান্ত্রিক। টার্গেট করা ব্যবসায়ের ব্যবসা প্রতিষ্ঠানে শুরু হয় দিন দিন অবনতি। গাছের ব্যবসা করতেন তিনি, কোনো কারণ ছাড়াই দেখা যেত তার কাস্টমার চলে যাচ্ছে, এমনকি বায়না করা গাছের অর্ডার পর্যন্ত ক্যান্সেল হয়ে যাচ্ছিল। পরে ভুক্তভোগী সেই ব্যবসায়ী নানিয়ারচরের বিখ্যাত এক বৌদ্ধ ভিক্ষু বা ভান্তের শরণাপন্ন হন। স্থানীয়রা ওই ভান্তেকে টিএনটি ভান্তে নামে চেনেন। টিএনটি শব্দটা হচ্ছে টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন। আমরা অনেক সময় টিএনটি ফোন বলি না, সেই টিএনটি টিএনটি ভান্তে। এই নামটা মূলত মানুষই তাকে দিয়েছিল, তার নাম অন্য নাম, আসল নাম কি এটা জানা যায়নি। তবে ওই ভান্তে নাকি তার মন্দিরে বসেই কোথায় কি হয় না হয় এগুলো খোঁজ খবর পেতেন। এজন্যই অনেক মানুষ তাকে টিএনটি ভান্তে নাম দিয়েছিলেন, মানে টেলিফোনের আদলে ওনার নাম দিয়েছেন। তো ভান্তের বিভিন্ন তদবিরে ওই ব্যবসায়ীর ব্ল্যাক ম্যাজিক কেটে যায়। এদিকে নারায়ণতান্ত্রিককে আবার চাপ দিতে থাকে সেই ব্যবসায়ী যিনি মূলত কালো জাদু করিয়েছিলেন নারায়ণতান্ত্রিককে দিয়ে, যে কি ব্যাপার ভাই, কি হলো,
ওই ব্যবসায়ীর তো আর কোনো সমস্যা হচ্ছে না, সে তো ভালো করতেছে, আগের থেকে ভালো, এখন আমার অবস্থা খারাপ হচ্ছে, ঘটনা কি? নারায়ণতান্ত্রিক সিদ্ধান্ত নেন তিনি নিজে গিয়েই নানিয়ার চরে গিয়ে পুনরায় কালো জাদু করে আসবেন। তিনি সেখানে যানও, কিন্তু গিয়ে দেখেন বিধিবাম। সেই টার্গেট ব্যবসায়ীর পুরো ব্যবসা প্রতিষ্ঠান কঠিন আর শক্ত এক মায়াজালে বন্ধ করা আছে। নারায়ণতান্ত্রিক রাতে তার সেই ডাকিনীকে ডেকে এইসব বিষয় জানার চেষ্টা করেন, কিন্তু ডাকিনী তাকে বলে যে যত দ্রুত সম্ভব ওখান থেকে পালিয়ে আসতে, কেননা আগামীকাল সকালেই নারায়ণতান্ত্রিক বিপদে পড়বেন। ডাকিনীর কথায় বেশ চমকে ওঠেন নারায়ণতান্ত্রিক। তিনি পরদিন সকালে চলে আসার সিদ্ধান্ত নেন, কিন্তু সকালে ঘটে এক অদ্ভুত ঘটনা। নারায়ণতান্ত্রিকের সাথে রাস্তায় দেখা হয় সেই বৌদ্ধ ভিক্ষুর, অর্থাৎ টিএনটি ভান্তের। নারায়ণতান্ত্রিক এদিক দিয়েই যাচ্ছিলেন, সেই বৌদ্ধ ভিক্ষু অপর দিক থেকে আসছিলেন। একে অপরকে পাশ কাটাতে সেই বৌদ্ধ ভিক্ষু নারায়ণতান্ত্রিককে উদ্দেশ্য করে বলেন, নারায়ণ, আমি জানি তুমি কেন এখানে এসেছো। তুমি কিন্তু কাজটা ঠিক করছো না। আর তুমি আমার এলাকায় আর এসো না। এই এলাকার মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করো না কালো জাদু করে। এটা কিন্তু আমি হতে দেব না, আমি যতক্ষণ জীবিত আছি। বৌদ্ধ ভিক্ষুর কথায় নারায়ণতান্ত্রিক তো অবাক তো হয়েছেনই, হতভম্বও হয়েছেন। তাৎক্ষণিক সেই বৌদ্ধ ভিক্ষুর পায়ে ধরে ক্ষমা চান এবং বলেন, আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি পা ছাড়বো না, আপনি আমাকে ক্ষমা করেন। বৌদ্ধ ভিক্ষু নারায়ণতান্ত্রিককে তার বহু বিবাহ সহ বিভিন্ন ধরনের কথা একে একে বলতে থাকেন। নারায়ণতান্ত্রিক তো অবাক হয়ে যান। নারায়ণতান্ত্রিক এইভাবে অবাক হন যে তিনি যেই জিনিসগুলো কাউকে বলেন নাই, একান্তই তার মধ্যে ছিল, সেগুলোও ওই বৌদ্ধ ভিক্ষু বলে যাচ্ছেন। তিনি নিশ্চয়ই বড় ধরনের কোনো সাধক, আর ওনার পক্ষে ওই ব্যবসায়ীরা আর কোনো ক্ষতি করা সম্ভব হবে না। আর ওই বৌদ্ধ ভিক্ষু নারায়ণতান্ত্রিকের এই ক্ষমা চাওয়া দেখে তাকে ক্ষমা করে দেন। বৌদ্ধ ভিক্ষু থেকে ক্ষমা নিয়ে এবং বিদায় নিয়ে চলে আসেন নারায়ণতান্ত্রিক। সেই থেকে ওই বৌদ্ধ ভিক্ষুকে উনি নিজের গুরু বলেই মানেন। এবং ওই বৌদ্ধ ভিক্ষু যতদিন জীবিত ছিলেন ততদিন যে কোনো জটিল সমস্যায় নিজে যদি কোনো না পারতেন, তাও ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিতেন না, ওই বৌদ্ধ ভিক্ষুর শরণাপন্ন হতেন যে এই কাজটা কিভাবে সমাধান করা যায়, গুরু আপনি বুদ্ধি দেন, আপনি যেভাবে বলবেন আমি ওভাবেই করব। তখন তার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতেন। তো এদিকে নিজের চেম্বার উনি চালু রেখেছিলেন। একবার চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে পুলিশের এক বড় অফিসারের মেয়েকে জিনে আসর করে। সুস্থ একটা মেয়েকে হঠাৎ করেই জিনে আসর করার কারণে তার মধ্যে পাগলামি আচরণ দেখা যায়। মাঝে মাঝে পাগলামির মাত্রা ছাড়িয়ে যেত। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো সমাধান হয় না। পুলিশের এক সোর্সের মাধ্যমে তিনি খবর পান নারায়ণতান্ত্রিকের। দেরি না করে মেয়েকে নিয়ে আসেন নারায়ণতান্ত্রিকের চেম্বারে। রুগীকে দেখেই নারায়ণতান্ত্রিক রুগীর সুস্থ থাকার সবশেষ সময় কোথায় কোথায় গিয়েছে সেটা জানতে চান। তিনি জানতে পারেন পাহাড়তলী রেলওয়ে মাঠে বিকেলে খেলা শেষ করে বাসায় এসেই পাগলামি শুরু হয় এই মেয়ের। নারায়ণতান্ত্রিক বুঝতে পারেন অশুভ কিছু তার পিছু নিয়েছে। রুগীকে ওই দিনের মতো ঝাড়ফুঁক করে বাড়িতে পাঠিয়ে দেন এবং তিনি তাদেরকে কথা দেন পরদিন বিকেলে তিনি ওই রুগীর বাড়িতে যাবেন, মানে পুলিশ অফিসের বাড়িতে যাবেন। ওই দিন রাতে সেই পিশাচিনীর কাছ থেকে সমাধান জেনে নেন তিনি। রুগীর বাসায় যাবার আগে সেই মাঠ ঘুরে যান নারায়ণতান্ত্রিক, যেই মাঠের ওইখান থেকে এই মেয়েটার সমস্যা হয়েছিল। অনেক পুরনো কিছু তেঁতুল গাছ দেখে তিনি নিশ্চিত হন এখান থেকেই অশুভ কিছু একটা মেয়েটার পিছু নিয়েছে। রুগীর বাসায় নারায়ণতান্ত্রিক ঢোকার সাথে সাথে সেই মেয়েটা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং এত জোরে চিৎকার করছিল যে একটা সময় তার গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই ঘটনা দেখে সেই পুলিশ কর্মকর্তা আর তার স্ত্রী হাউমাউ করে কেঁদে ওঠেন। নারায়ণতান্ত্রিক তার নিজের রিচুয়াল শুরু করেন। একটা নির্দিষ্ট সময় রোগীর শরীরে হাজির হয় সেই অদৃশ্য সত্তা, এক বৃদ্ধা মহিলা জিন। নারায়ণতান্ত্রিক তাকে জিজ্ঞেস করে, কেন তুমি এই মেয়ের উপর ভর করেছ? তখন সেই মহিলা এক অদ্ভুত তথ্য দেয়। তখন সেই মহিলা জিনটা বলে যে অল্প বয়সী, বিশেষ করে বয়সন্ধিকালের কোনো মেয়ের শরীরে সে যদি 41 দিন থাকতে পারে তাহলে নাকি সে আবার যুবতী হয়ে উঠতে পারবে, তবে এই মেয়েটা মারা যাবে। তার কথা শুনে নারায়ণতান্ত্রিক অবাকও হন এবং খুব ক্ষুব্ধও হন, কারণ সে নিজে যুবতী হওয়ার জন্য এই মেয়ের শরীরে 41 দিন থাকবে আর এই মেয়েটার ক্ষতি হবে, মারা যাবে, এটা তো হতে পারে না। তিনি সেই জিনটাকে ভালোই ভালো চলে যেতে বলেন, কিন্তু ওই জিনটা তো রাজি হয় না। ওই জিনটা বলে যে অনেক খোঁজাখুঁজি করার পর বিশেষ লগ্নে জন্ম নেয়া এই বয়সন্ধিকালের মেয়েটাকে পেয়েছি, এটাকে তো আমি ছাড়বো না। অনেক সাধনার ফসল এই মেয়েটাকে খোঁজা, মেয়েটাকে খুঁজে পাইছি আমি তো যাব না। উপায়ন্তর না দেখে মাগরিবের আজানের পর নারায়ণতান্ত্রিক তার সেই পিশাচিনীকে ডাকেন। আসার পরে বাসার মধ্যে তুমুল বাতাসের আগমন হয়। উপস্থিত সবার চোখ তো চরক গাছ হয়ে যায়। জিন ভূতে অবিশ্বাসী পুলিশ কর্মকর্তা নিজেও
খুবই অবাক হন, ভয়ও পান। তিনি খেয়াল করেন একটা বাতাস যেন আর একটা বাতাসকে সেই রুমের মধ্যে তাড়িয়ে বেড়াচ্ছে। কি ভয়ঙ্কর আর অদ্ভুত! সা সা শব্দে পুরো ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে যাচ্ছে। এদিকে রোগীর কিন্তু অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, অজ্ঞান হয়েই যায়। একটা সময় মনে হলো ঘরের জানালা দিয়ে সা করে বেরিয়ে গেল একটা বাতাস, এরপরে আরেকটা বাতাস। সবকিছুই শান্ত। এরপর নারায়ণ তান্ত্রিক নিজের রিচুয়াল চালিয়ে যান এবং বেশ কিছুক্ষণ পর তিনি জানান যে জিনটা চলে গেছে, তবে বিপদ কাটেনি এখনো। তিনি ওই মেয়েটাকে পানি পরা দিয়ে আসেন এবং বলেন যে পরবর্তী 41 দিন এই রোগী যেন কোনোভাবেই ঘরের বাইরে না যায়। যেহেতু বিল্ডিং করা ঘর, ফ্ল্যাট বাড়ি, সুতরাং তার বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নাই। যদি রোদ শরীরে লাগাতেই হয় সে বারান্দায় যেতে পারে বড় জোর, কিন্তু বাড়ির বাইরে নয়। কারণ আরো 41 দিন সে ঝুঁকির মধ্যে আছে, কারণ আরো 41 দিনের মধ্যে ওই জিনটা তার উপর আক্রমণ করতে পারে। তো 41 দিনই আসলে সে ঘরের মধ্যে ছিল। মেয়েটা সুস্থ হয়ে যায়। সেই পুলিশ কর্মকর্তা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে নারায়ণতান্ত্রিককে সম্মান জানান। কিন্তু সেই বৃদ্ধা জিনটা নাকি আজও মাঝে মাঝে নারায়ণতান্ত্রিককে খুব বিরক্ত করে। মানে যতদিন যোগাযোগ ছিল জয় বড়ুয়া ভাইয়ের সাথে, উনি খোঁজখবর নিয়েছেন, বলে এখনো বিরক্ত করে। কারণ হচ্ছে সেই জিনটাকে এমন একটা সুযোগ থেকে বঞ্চিত করার জন্য যে সে যুবতী হতে পারলো না। নারায়ণতান্ত্রিক শেষ মুহূর্তে এসে সমস্যা সৃষ্টি করে দিল। নারায়ণতান্ত্রিকের তথ্যগুলো আজকের পর্বে এ পর্যন্তই থাকবে। প্রিয় লিসেনার্স, এখন ইনশাল্লাহ আশা করছি ঘটনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো লাগবে। তো ঘটনাটি মাহিদ তার চাচির কাছ থেকে সংগ্রহ করে এনেছিল। তো ঘটনাটি মূলত ছোটবেলায় মাহিদ তার চাচির কাছে বিভিন্ন সময় শুনেছে, কিন্তু ভেঙে ভেঙে শুনেছে, পুরোটা আসলে কখনো শোনেনি। তো মাহিদ যখন গ্রামে যায় তখন চাচির কাছ থেকে ওই ঘটনাটি পরিপূর্ণভাবে শোনার আবদার করে। তখন চাচি কাজ শেষ করে মাহিদের সাথে এই ঘটনাটি শেয়ার করেন। মূলত মাহিদের চাচিকে সৌমিত্র রয় দেখেছিলেন। সৌমিত্র রয় গতবার শরীয়তপুরে গিয়েছিলেন এবং তখন চাচির সাথে পরিচয় হয়েছিল। এই ঘটনাটি সংগ্রহ করার পর সৌমিত্র রয়ের সাথে মাহিদ মাহিদের চাচির কথা হয়, ফোনে কথা হয় আর কি, আরো বিস্তারিত কিছু জানেন। তো যাই হোক, চলুন ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময়কাল মুক্তিযুদ্ধের আগের, যদিও সুনির্দিষ্ট সালটি এখন আর নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ চাচি সেটা বলতে পারেননি। তবে যুদ্ধের আগের এতটুকু বলেছেন। ঘটনাটি ঘটেছিল মাহিদের চাচির দূর সম্পর্কের এক মামার সাথে। ওনার নাম ছিল ফরিদ মিয়া। ওনার বাড়ি ছিল শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স ছিল আনুমানিক 50 থেকে 55 বছরের মাঝামাঝি। উত্তরাধিকার সূত্রে ফরিদ মিয়ার বেশ বড় একটা ভিটা ছিল, যেটা ছিল আনুমানিক 60% কিংবা তারও কিছুটা বেশি হবে। ফরিদ মিয়ার দাদা যখন মারা গিয়েছিলেন তখন তিনি ফরিদ মিয়ার বাবাকে বলে গিয়েছিলেন যে এই জায়গাটি কখনো না বিক্রি করতে এবং সম্ভব হলে জায়গাটি কোনো মসজিদ, মাদ্রাসা অথবা এতিমখানার জন্য দান করে দিতে। ফরিদ মিয়ার বাবা জীবিত থাকা অবস্থায় ওই জমিটি বিক্রি করেননি এবং উনিও ফরিদ মিয়াকে বলে গিয়েছেন যে ওই জমিটি উনি যেন কখনো কোনোভাবে বিক্রি না করেন, প্রয়োজন সেটি এতিমখানা, মসজিদ অথবা মাদ্রাসার জন্য দান করে দেন। কিন্তু কেন ওনারা এই জায়গাটি বিক্রি করতে নিষেধ করেছিলেন সেটা এই ফরিদ মিয়াকে কখনোই বিস্তারিতভাবে বলে যান নাই। ফরিদ মিয়া জিজ্ঞেস করায় ফরিদ মিয়ার বাবা শুধু তাকে এতটুকুই বলেছিলেন যে এই জায়গাটি বিক্রি করলে সমস্যা হতে পারে, অথবা এই জায়গাটি যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে তাহলে কিছু ঘটলেও ঘটতে পারে। তো ফরিদ মিয়ার বাবার মৃত্যুর কিছুকাল পর ওনাদের এক প্রতিবেশী, যার নাম ছিল আব্দুল রাজ্জাক আলী। তো রাজ্জাক আলী নামটা কিন্তু আমরা ছদ্মনাম ব্যবহার করেছি, কারণ হচ্ছে তার বংশধররা এখনো কিন্তু ওই এলাকার আশেপাশে বসবাস করছেন, যার কারণে ওনার আসল নামটি উল্লেখ করা উচিত হবে না বলে আমরা আব্দুল রাজ্জাক আলী ছদ্মনামটা ব্যবহার করেছি। তো এই আব্দুল রাজ্জাক আলী, যিনি মূলত কৃষিকাজের পাশাপাশি টুকটাক কবিরাজি কাজ করতেন, তিনি জায়গাটা ফরিদ মিয়ার কাছে কিনতে চান এবং জায়গাটির জন্য মোটা অঙ্কের একটি অর্থ প্রস্তাবও করেন যে এই অর্থটা উনি পরিশোধ করবেন। তো রাজ্জাক আলী ফরিদ মিয়ার বাড়ির কয়েক বাড়ি পরেই থাকতেন এবং আগে থেকেই তাদের সাথে ফরিদ মিয়ার পরিবারের বেশ ভালো জানাশোনা ছিল। কিন্তু যেহেতু ফরিদ মিয়ার বাবা এবং দাদা ওই জায়গাটি কখনো বিক্রি করতে নিষেধ করেছিলেন এবং ফরিদ মিয়ার কোনো আর্থিক সংকটও ছিল না, এজন্য ওনাকে রাজ্জাক আলী লোভনীয় প্রস্তাব দেওয়া সত্ত্বেও তাকে না করে দেন। এরপরে মাঝে মধ্যেই দেখা হলে রাজ্জাক আলী ফরিদ মিয়াকে বলতেন যে তুমি কি করবে, জায়গাটা ফেলে রেখে তুমি আমার কাছে বিক্রি করে দিতে পারো, এখানে আমি কিছু বাগান করব অথবা কিছু গাছ লাগাবো, তুমি তো এমনিতেই এটা ফেলে রেখেছো।
তো এটা তো এখন এমনিতেই বিভিন্ন পোকামাকড় ও সাপ খোপের বাসা হয়ে আছে, আমাকে দিলে তো কাজেই লাগছে, তাই না? আর তোমাকে তো আমি ন্যায্য মূল্যই দিতে চাইছি। কিন্তু ফরিদ মিয়া ওই যে বাপদাদার কথা উনি ফেলেন নাই, উনি রাজি হন নাই। একবার দেখা যায় 1 বছর ব্যবসায়িক কাজে উল্লেখযোগ্য লোকসান হয়ে যায় ফরিদ মিয়ার। তীব্র আর্থিক সংকট সৃষ্টি হয়, দায় দেনা সৃষ্টি হয়ে যায়, অনেক পাওনাদার হয়ে যায়, পাওনা টাকার জন্য তারা প্রতিনিয়ত তাকে চাপ দিচ্ছিলেন। ফরিদ মিয়া ভাবছিলেন যে এই সংকটটি উনি কিভাবে কাটিয়ে উঠবেন, ওনার তার কোনো উপায় নাই। তখন ওনার ওই ভিটাটার কথা মাথায় আসে। ফরিদ মিয়া চিন্তা করেন যে রাজ্জাক আলী ভাই তো অনেকদিন ধরে ওই ভিটার জায়গাটি মোটা অঙ্কের টাকায় কিনতে চাচ্ছিলেন, যেহেতু ওনার আর্থিক টানাপোড়েন চলছে, সেক্ষেত্রে ওই জায়গাটি রাজ্জাক আলীর কাছে বিক্রি করলে উনি এই সংকটের অবস্থাটা কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু ওনার মাথায় বারবার ওনার বাবা এবং দাদার বলে যাওয়ার নির্দেশনার কথাগুলো ঘুরছিল। উনি চিন্তা করেন যে যেহেতু ওনারা স্পষ্টভাবে কিছু বলে যান নাই, আর সেও তো অনেক আগের কথা, এখন তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তাই যদি কিছু থেকেও থাকে এখন হয়তো বা আর কোনো সমস্যা হবে না যদি আমি এটা বিক্রি করে দিই। এই চিন্তা করে ফরিদ মিয়া রাজ্জাক আলীর কাছে যান এবং জিজ্ঞেস করেন উনি জমিটা কিনবেন কিনা। এখন তো রাজ্জাক আলী বলেন যে তোমাকে তো আমি কতবার করে বললাম, কিন্তু তুমি তো দিলা না, আর এখন নিজে থেকে আসলা। তো ফরিদ মিয়া বললেন যেহেতু আগে আমার ওরকম ভাবে প্রয়োজন হয় নাই, তাই আমি কখনো জায়গাটা বিক্রির কথা ভেবে দেখি নাই, কিন্তু এখন তো একটা আর্থিক সংকটে আছি, পাওনাদাররাও খুব চাপ দিচ্ছে, আর এই সংকট থেকে বের হয়ে আসার কোনো উপায় আমি দেখছি না, এই কারণেই আমি এখন আপনার কাছে আসলাম। তো এটাও বললেন যে রাজ্জাক ভাই তুমি তো বেশ ভালো অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব রেখেছিলে, তাই ভাবলাম তোমার কাছে আমি একটু বলি। তো এই শুনে রাজ্জাক আলী বললেন যে তুমি বিক্রি করলে তো আমি রাজি। তখন ফরিদ মিয়া কৌতূহল বশত জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি এই জায়গাটি বেশি দামে কেন কিনতে চাও? আমাদের গ্রামে তো এর থেকে আরো অনেক ভালো জায়গা আছে যেগুলো আরো অনেক কম টাকায় পাওয়া যায়। তখন রাজ্জাক আলী বলেন যে এর পেছনে অবশ্যই কিছু কারণ আছে, কিন্তু তোমার তো জানার দরকার নেই। ধরে নাও তোমার লাগবে টাকা আর আমার লাগবে ওই জায়গা, তাই খুব ভালো একটা ব্যবসায়িক লেনদেন হবে। তো ফরিদ মিয়ার কথা বাড়ান না। তো উনি চিন্তা করেন যে আমার তো টাকাই লাগবে, এত কিছু জেনে আমার লাভ কি? ওই জায়গায় তো আর গুপ্তধন নাই, ওই জায়গা কিনে যা করার সে করুক, আমার তো টাকা পেলেই হলো। আর ওই জায়গায় যদি গুপ্তধন থাকতো তাহলে আমার বাপদাদারা সেখান থেকে গুপ্তধন বের করে ধনী হয়ে যাইতেন। তো উনি ওই চিন্তা করছে আর কি। এরপর ফরিদ মিয়া বাড়িতে আসেন এবং ওই জায়গাটির যত দলিল পত্র আছে সেগুলো বের করে দেখতে থাকেন। যেহেতু ওই জায়গাটি ওনার সময় পর্যন্ত হস্তান্তর হয়নি, তাই পুরো দলিলটি উনি আহ, পুরোনো দলিলটি উনি কিছু বিষয় উনি বুঝতে পারছিলেন না। তো আগেকার সময় যেহেতু ওইভাবে কাগজপত্রের আইনি ব্যবহারের প্রচলন ছিল না, তাই দলিলগুলো এলোমেলো অবস্থায় ছিল। আর অনেক পুরনো দলিল তো, পাকিস্তান পিরিয়ডের দলিল যদি ওই সময় তার হাতে থাকে তাহলে তারও আরো আগের দলিল, তাহলে বোঝাই যাচ্ছে যে কাগজপত্র অনেক জায়গায় রং চটে গেছে, অনেক জায়গায় বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো ফরিদ মিয়ার তৎকালীন সময় সরকারের নির্দেশনা অনুযায়ী যেহেতু জমি বিক্রির ক্ষেত্রে কাগজপত্রের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, তাই উনি সিদ্ধান্ত নেন যে ঢাকায় গিয়ে ওনাদের পরিচিত এক উকিল, যিনি জমি কেনা বেচা সংক্রান্ত এই কাগজপত্রগুলো ভালো করে বোঝেন, এমন লোকের কাছে থেকে কাগজপত্রগুলো যেগুলো সমস্যা যদি থেকেও থাকে যেগুলো ঠিক করিয়ে আনবেন। আগেকার দিনে কিন্তু মুখে মুখে জমি বিক্রি হতো, যে তোমাকে আমি 10 টাকা দিলাম, ওই সময় কিন্তু 10 টাকা, 1 টাকা, 2 টাকাতেও জমি কেনা বেচা হতো। তখন মুখে মুখে বলতো যা এই ক্ষেতটা তোর, এই জমিটা তোর, এইভাবে বিক্রি হতো, কোনো দলিলপত্রের ব্যবস্থা ছিল না। কিন্তু পাকিস্তান পিরিয়ডে কিন্তু ওই বিষয়গুলো চলে আসে, দলিলপত্র লাগবে। আর আগে দলিলপত্র ঠিকঠাক মতো ছিল না, এই জন্য ওই কাগজগুলো ঠিক করার প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু তখন তো আসলে যাতায়াত ব্যবস্থা তো উন্নত ছিল না। আর এখন যে কয়েক ঘন্টার মধ্যেই খুব দ্রুত পথ পাড়ি দেওয়া যাওয়ার বিভিন্ন যানবাহন সৃষ্টি হয়েছে, তখন কিন্তু কয়েকদিন লেগে যেত, আর সময়টা ছিল শীতের শেষের দিকে। তো ফরিদ মিয়া হিসাব করে দেখেন যে ওনার প্রায় 2 দিনেরও বেশি সময় লেগে যাবে শুধু ঢাকায় যেতে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা থেকে ঢাকায় যেতে লাগবে 2 দিন। তো উনি যদি বাড়ি থেকে রওনা দেন, তো উনি পরিকল্পনা করেন যে প্রথম যেদিন উনি বাড়ি থেকে যাত্রা শুরু করবেন সেদিন রাতে শরীয়তপুর জেলার একদম শেষের একটা প্রান্তে ওনার এক আত্মীয় বাড়ি রয়েছে, সেখানে উনি সেদিনের রাতটা পার করবেন। এরপর দিন উনি আবার যাত্রা শুরু করবেন। তো যাত্রা শুরু করে মুন্সিগঞ্জে ওনার এক আত্মীয় ছিলেন, তো সেই বাড়িতে দ্বিতীয় দিন রাত কাটাবেন এবং তৃতীয় দিন উনি ঢাকায় পৌঁছে যাবেন। তো এমন পরিকল্পনা মাফিক ফরিদ মিয়া এক বৃহস্পতিবার সকালে খাওয়া দাওয়া করে বেলা 12টা নাগাদ ঢাকার উদ্দেশ্যে যাত্রা পথে বের হয়ে যান। আর শরীদপুর এলাকা একটি নদী এলাকা, ওখানকার বেশিরভাগ যাত্রাপথে নদীপথ তখনকার সময়, এখনকার মতো এরকম কিন্তু রাস্তাঘাট তো উন্নত হয়নি।
দেখা যেত যে দীর্ঘ সময় নৌকা যাত্রা করে নদী পার হতে হতো এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো। তখন কিন্তু এরকম ইঞ্জিন চালিত নৌকা খুব একটা চলতো না, এই বৈঠা দিয়েই নৌকা বাইতে হতো। ইঞ্জিন চালিত নৌকা যে ছিল না তা কিন্তু না, ছিল, কিন্তু কম ছিল। এই জন্য সময়টা অনেক অনেক বেশি লেগে যেত। 2004 সাল পর্যন্ত কিন্তু সৈয়দপুরে সরাসরি সড়ক পথে যেতেও অনেক সময় লাগতো। তো এই কারণে ওই সময়ের প্রেক্ষাপটটা প্রিয় লিসেনার্স আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। তো তখন ওই অঞ্চলে গয়না নামে এক ধরনের যাত্রীবাহী নৌকা ছিল, সেই নৌকায় করে নদীপথ পাড়ি দিতে হতো এবং কিছুটা পথ হাঁটতে হতো, এরপর আবার সেই নৌকায় উঠে যেতে হতো। এইভাবে দূরের পথে যেতে হতো ওই অঞ্চলের মানুষদের। তো উনি নৌকা যাত্রা শুরু করেন ওনার বাড়ির কাছাকাছি যে ঘাট ছিল সেখান থেকে, এবং দীর্ঘ সময় আসলে সারাটা দিন ওনার নৌকায় কেটে যায়। সন্ধ্যার কিছু সময় পর যখন আস্তে আস্তে রাত নামতে শুরু করেছে, অন্ধকার ঘনীভূত হতে শুরু করেছে, এমন সময় উনি ওনার আত্মীয় বাড়ি অর্থাৎ শরীয়তপুর জেলার শেষ প্রান্তে ওনার আত্মীয় বাড়ি যে গ্রাম ছিল, ওই গ্রামে যে খেয়া ঘাট, ওখানে উনি নামেন। নামার পর উনি যেহেতু ওনার আত্মীয় বাড়ি আগে থেকেই চিনতেন, তাই উনি নদীর পাড় ধরে গ্রামের রাস্তার দিকে যেতে থাকেন। তখন আনুমানিক রাত হয়তো বা 8টার কাছাকাছি বাজে আর কি, বা ওরকম সময় হয়েছে। সেদিন আকাশে চাঁদ ছিল এবং শীতকাল যেহেতু আকাশ পরিচ্ছন্নই থাকে শীতকালে, তো আকাশে তখন অসংখ্য তারাও ছিল, মোটামুটি চারপাশটা আলোকিত ছিল। সামনে হাঁটতে হাঁটতে একসময় ফরিদ মিয়া অনুভব করেন যে নদীর দিক থেকে একটা জোরালো বাতাসের ঝাপটা ওনার গায়ে এসে লাগলো। উনি এক মুহূর্তের জন্য অচেনা এক ধরনের সুঘ্রাণ পেলেন। এরপর ওনার কিচ্ছু মনে নাই। ফরিদ মিয়ার যখন হুঁশ আসে, যখন উনি চোখ খুললেন, উনি দেখলেন যে উনি একটা খাটিয়া ধরনের জিনিসের উপর শুয়ে আছেন। সেটি যদিও আমরা খাটিয়া বলতে যেরকমটা বুঝি সেরকমটা না, সেটা বেশ বড় আকৃতির এবং বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে সেখানে। উনি বুঝতে পারলেন যে সকাল হয়েছে, কারণ একদম ভোরবেলা ভোরবেলা যেরকম স্নিগ্ধ আলো ফোটে সেরকম একটা আলো চারপাশে। কিন্তু চোখ খোলা মাত্রই যে বিষয়টি দেখে ফরিদ মিয়া, সেই বিষয়টা দেখে রীতিমতো ভয় পেয়েছেন উনি। ওনাকে ঘিরে 4-5 জন লোক বসে রয়েছেন এবং আরবিতে সুরার মতো কিছু একটা পড়ছেন। লোকগুলোর পরহ ছিল সাদা জুব্বা এবং মাথায় পাগড়ি ছিল। আর তাদের শারীরিক গড়ন প্রায় কাছাকাছি ছিল, প্রত্যেকেই দেখতে সবাই খুব সুদর্শন ছিলেন। তারা চোখ বুঝে এক নাগারে একই সাথে কোন একটি অজানা দোয়া বা এই ধরনের কিছু একটা পড়ছিলেন বা জিকিরের মতো কিছু একটা করছিলেন আর কি। ফরিদ মিয়াও দেখতে পেলেন যে উনি যেখানে শুয়ে রয়েছেন সেটি মনে হচ্ছে কোন একটি বাড়ির সীমানার ভেতরে, কারণ উনি দূরে কয়েকটি ঘর ও চারপাশে বেশ কিছু গাছপালা দেখতে পাচ্ছেন। তবে অদ্ভুত বিষয় হলো ওই ঘর এবং গাছপালাগুলো ওনার পরিচিত কোনো ঘর এবং গাছপালার মতো ছিল না। গাছগুলো অনেক লম্বা লম্বা ছিল এবং গাছের একটি পাতা, মানে এক একটি পাতা অনেক বড় বড় ছিল, যেগুলো আমরা আসলে স্বাভাবিকভাবে দেখি না আর কি। আর ঘরগুলো অনেকটা গ্রামের ঘর বাড়িগুলোর মতোই কাছাকাছি দেখতে, কিন্তু একটু অন্যরকম। প্রতিটি ঘরের উপরের অংশ অর্থাৎ চালের অংশটা গম্বুজের মতো ছিল। ফরিদ মিয়া অনেক ভয় পেতে থাকেন এবং কিছু বুঝতে পারেন না যে ওনার সাথে আসলে কি ঘটছে। উনি শোয়া থেকে উঠে বসেন এবং কাপা কাপা গলায় ওনার চারপাশে গোল হয়ে বসে থাকা লোকগুলোকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন যে, আচ্ছা এটা কোন জায়গা আর আপনারা কারা? ফরিদ মিয়া এই কথাটি বললে তার চারপাশে গোল হয়ে বসে থাকা লোকগুলো, তারা জিকিরের মতো কিছু একটা পড়ছিল, সেটা থামিয়ে দেন এবং সবাই একসাথে চোখ খুলে ফরিদ মিয়ার দিকে তাকান। তাদের মধ্যে একটি লোক যার পাগড়িতে স্বর্ণের কারো কাজ করা ছিল এবং পোশাকটিও অন্য কয়েকজনের তুলনায় কিছুটা আলাদা ছিল। তিনি বেশ ভারী অথচ আন্তরিক কণ্ঠে বলেন যে, ফরিদ মিয়া, তোমার ভয় পাওয়ার কিছু কোনো কারণ নেই, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি এখন আমাদের রাজ্যে রয়েছে, একটি বিশেষ কারণে আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। আমরা তোমার কাছে একটি বিশেষ অনুরোধ করতে চাই। তুমি যে জায়গাটা বিক্রি সংক্রান্ত কার্যক্রমের জন্য অগ্রসর হচ্ছিলে সেটা তুমি করো না। তুমি নিশ্চয়ই তোমার বাবা এবং দাদারা ওই বিষয়ে যে নির্দেশনা দিয়েছিল সেটা সম্পর্কে অবহিত আছো। এই জায়গাটি বিক্রি করলে সবারই ক্ষতি হবে, তুমি জায়গাটি বিক্রি করো না। কিন্তু ওই মুহূর্তে চারপাশে সবকিছু দেখে এবং ওই লোকগুলোর কথা শুনে ফরিদ মিয়া ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। ওনার যখন আবার জ্ঞান ফিরল, চোখ খুলে উনি দেখেন যে উনি নদীর পাড়ে একটি বড় গাছের নিচে হেলান দিয়ে আধা শোয়া অবস্থায় রয়েছেন। ওনার কাছে মনে হলো যেন উনি মাত্র ঘুম থেকে উঠলেন। চোখ কচলে চারপাশে তাকাতে উনি দেখতে পান যে ভোর হয়ে গিয়েছে। তখন ওনার গতকাল রাতের কথাগুলো মনে পড়ে, কিন্তু সব মিলিয়ে ফরিদ মিয়া ভাবেন তিনি হয়তো ঘুমিয়ে পড়েছিলেন আর যেটা দেখেছিলেন ওটা হয়তো স্বপ্ন ছিল। উনি ভাবেন যে যেহেতু উনি সারাদিন জার্নি করেছেন তাই নৌকা থেকে নামতে ওনার ঠান্ডা বাতাস লাগে আর
নদীর এই বাতাসে উনি ঘুমিয়ে পড়েছিলেন। আর যেহেতু ওই জায়গাটা সংক্রান্ত ওনার দাদা এবং বাবার দেওয়া নির্দেশনা সারাক্ষণ ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল, তাই হয়তো উনি এরকম স্বপ্নটা দেখতেই পারেন মনে অবচেতন মনে। এটা তো অস্বাভাবিক কিছু না। এই কারণে এই বিষয়টাকে ফরিদ মিয়া খুব একটা পাত্তা দেন না। তো এটাকে স্বপ্ন ধরে নিয়েই ফরিদ মিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা হন। নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা দেরি হলেও ঢাকায় পৌঁছে উনি এই জায়গাটা সংক্রান্ত যে কাগজপত্রগুলো ছিল সেগুলো ঠিকঠাক করে কয়েকদিনের মধ্যেই ওনার বাড়িতে গিয়ে পৌঁছান। যেহেতু ওই বিষয়টা ওনার কাছে নিছক স্বপ্ন বলেই মনে হয়েছিল, এই জন্য উনি ওই বিষয়ে ওনার পরিবারের কাছে আর কোনো কিছু বলার প্রয়োজনীয়তা অনুভব করেনি নাই। উনি যথাসময়ে এই আব্দুল রাজ্জাক আলীর কাছে জায়গাটি চড়া মূল্যে বিক্রি করেও দেন। রাজ্জাক আলী ওনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ওনার পাওনা টাকা বুঝিয়ে দেন এবং জায়গাটা কেনার বিষয়টি কোন রকম ঝামেলা ছাড়াই বেশ সুন্দরভাবে মিটে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। জায়গাটি চড়া মূল্যে বিক্রি করার কারণে ফরিদ মিয়ার যে সাময়িক আর্থিক সংকটটি সৃষ্টি হয়েছিল সেটিও কেটে যায়। একদিন হাটের দিনে ফরিদ মিয়া হাটে গিয়েছিলেন। তো উনি হাট থেকে প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র কেনেন এবং কেনাকাটা শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু উনি যখন রওনা দিবেন এমন অবস্থা, ঠিক তখনই হালকা বৃষ্টি শুরু হয়। কিন্তু বৃষ্টি আসার কিন্তু ওই দিন কোনো পূর্বাভাস ছিল না, যার কারণে বাড়ি থেকে উনি ছাতাও নিয়ে যান নাই। গ্রামের লোকজন কিন্তু সবসময় ছাতা কাছে রাখে, বিশেষ করে বর্ষা বাদলের দিনে। তো উনি বৃষ্টির কারণে একটা জায়গায় অপেক্ষা করতে থাকেন। বৃষ্টি থেমে বেশ কিছু সময় হয়ে গিয়েছে, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ফরিদ মিয়া আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেন। গ্রামের রাস্তা ধরে ফরিদ মিয়া হেঁটে যাচ্ছিলেন। রাস্তার দুই পাশে ছিল বাঁশঝাড় এবং অন্যান্য আরো বেশ নানান ধরনের গাছপালা। হাঁটতে থাকার এক পর্যায়ে হঠাৎ করেই ফরিদ মিয়া শুনতে পান যে পেছন থেকে কারা যেন একসাথে ওনার নাম ধরে ডাকছে। তো ফরিদ মিয়া পেছনে তাকিয়ে দেখেন যে ওনার পেছনে বেশ কিছুটা দূরে দুজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তাদের পরনে জুব্বা, মাথায় পাগড়ি। উচ্চতায় তারা সাধারণ মানুষের তুলনায় কিছুটা লম্বা, কিন্তু তাদের বেশ বয়স হয়ে গেলেও এবং মুখমণ্ডলের চামড়া ভাঁজ পড়ে গেলেও তারা দেখতে ছিলেন খুবই সুদর্শন। ফরিদ মিয়া আশেপাশে ফুলের মিষ্টি সুবাসের মতো এক ধরনের গন্ধ পেতে থাকেন। অন্ধকারের মধ্যেও ওই দুজন বৃদ্ধ যেন হালকা আলোকিত হয়েছিলেন। বিষয়টি দেখে ফরিদ মিয়া কিছুটা ভয় পেয়ে যান। তখন বৃদ্ধ দুজন একসাথে বলেন, ফরিদ মিয়া, তুমি বড় একটা ভুল কাজ করেছ। আমরা তোমাকে বলেছিলাম যে তুমি জায়গাটা বিক্রি করো না, এতে করে সবার সমস্যা হবে, কিন্তু তুমি আমাদের কোনো কথাই শুনলে না। খুব শীঘ্রই তোমার এই ভুলের কারণে সবাই বিপদে পড়বে। ফরিদ মিয়া তখন উপলব্ধি করতে পারেন যে ওই লোকগুলো সাধারণ কোনো লোক নয়, এটা নিশ্চয়ই জিন হবে। এবং একই সাথে ফরিদ মিয়া চিন্তা করেন ঢাকা যাওয়ার পথে এক রাতে উনি যে বিষয়টাকে স্বপ্ন মনে করে উড়িয়ে দিয়েছিলেন সেটা কোনো স্বপ্ন ছিল না। ফরিদ মিয়া কি করলেন, এখন কি আর করবেন, এখন কি করবেন আর কি বলবেন কিছুই বুঝতে না পেরে বাড়ির দিকে দৌড়াতে শুরু করেন। এক পর্যায়ে উনি দৌড়াতে দৌড়াতে অনেক দূরে এসে পেছন দিকে তাকিয়ে দেখেন যার কাউকে দেখা যাচ্ছে না। তারপর উনি বাড়িতে ফেরত যান এবং কখনো এই বিষয়ে কাউকে কিছু বলেননি। তখন মানে আগে কি হয়েছিল, আজ কি হলো, এই বিষয়ে কাউকে কিছু বলেন না। চিন্তা করেন যে বাড়ির লোকজন এগুলো বললে তারা হয়তো আবার ভয় পাবে বা হয়তো চিন্তা করবে, অনেক কিছুই ভাবতে পারে আর কি। তাই এগুলো নিয়ে বাড়িটার কথা না বলাই ভালো হবে। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। এক রাতে গ্রামের দুইজন লোক ওই যে ভিটাটা, মানে ফরিদ মিয়ার যে ভিটাটা আগে ছিল, যেটা রাজ্জাক আলীর কাছে ফরিদ মিয়া বিক্রি করেছিলেন, সেই ভিটাটির পাশের রাস্তা দিয়ে রাতের বেলা বাড়িতে ফিরছিল। তখন তারা দেখতে পায় যে তখন রাত 10টার বেশি বাজে আর কি সেই সময় আনুমানিক। তো ওই ভিটার ভেতর থেকে মনে হচ্ছে আলো আসছে। তো আলো অনেকটা আগুনের আলোর মতো মনে হয়। তো ওনারা মনে করেন যে ভেতরে কি আগুন লাগলো নাকি, আবার কোনো কারণে আগুন লাগলেও লাগতে পারে, তাহলে তো এগিয়ে গিয়ে দেখতে হয়। এই ভেবে ওনারা যেই না ওই ভিটার দিকে আগানো শুরু করেছেন তখনই ওনারা ভিটার ভেতর থেকে অর্থাৎ ঝোপঝাড়ের ভেতর থেকে কোনো একটা কিছু ওনাদের দিকে ছুটে আসার আওয়াজ শুনতে পান। মুহূর্তের মধ্যে ওনারা দেখেন যে ওই ভিটার ভেতর থেকে ঝোপঝাড় ভেঙে চড়ে 8 থেকে 10 ফিট উচ্চতার ষাঁড়, মানে ষাঁড় গরু ওনাদের দিকে ধেয়ে আসছে। হালকা চাঁদের আলোয় মনে হচ্ছিল যে ষাঁড়টির রং কালো এবং ষাঁড়টির দুই চোখ থেকে আগুনের আগুনের মতো বা আগুনের গোলা ঠিকরে বের হচ্ছে। চোখ দুটো এইরকম উজ্জ্বল ছিল, টকটক করে জ্বলছিল। আচমকা ওনারা ভয় পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে দৌড় শুরু করেন। যে যেদিকে পেরেছেন দৌড়ানো শুরু করেছেন। দৌড়ানোর সময় বুঝতে পারছিলেন যে ওনাদের পেছনে সাপটা ধাওয়া করেছে।
দৌড়াতে দৌড়াতে বেশ অনেকটা দূরে চলে আসার পর এক পর্যায়ে হঠাৎ করে ওনাদের মনে হতে থাকে যে ষাটটি এখন ওনাদের পেছনে নাই। আসলে এক একজন এক এক দিকে দৌড়েছিলেন, প্রত্যেকটা মানুষেরই মনে হয়েছিল ওই ষাটটি তার পেছনে রয়েছে। পরে যখন সকলে একত্র হয়েছেন তখন নিজেদের মধ্যে আলোচনা করেছেন, প্রত্যেকেই বলেছেন আরে আমার পেছনে তো ষাট ছিল, ও বলে না আমার পেছনে তো ষাট ছিল, তাহলে বোঝা গেল প্রত্যেকের পিছনেই ওই ষাটটি ছিল। তো যাই হোক, লোকজন কোনো মতে ওনাদের বাড়িতে ফেরেন এবং পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বলেন। ওই দিন রাত্রে ওনাদের দুজনের জ্বর আসে, মানে যারা ছিল এদের মধ্যে দুজনের জ্বর আসে, দুজনে খুব অসুস্থ হয়ে পড়েন। এরপর আরো একদিন রাতে একই রকম ভাবে গ্রামের আরেকজন লোক ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন, তখনও আনুমানিক রাত 10টার বেশি বাজে। ওই ভিটার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি এই একই রকম ভাবে দেখলেন ঝোপঝাড়ের মধ্যে থেকে একরকম আলো আসছে। তিনি কৌতূহল বশত সেদিকে এগোতে যাবেন, এমন সময় আচমকা অদৃশ্য থেকে ওনাকে লক্ষ্য করে কে যেন বড় বড় মাটির ঢেলা ছুটতে থাকে, মানে মাটির ঢিল যেটা বলি আমরা। তো মুহূর্তের মধ্যে বড় বড় বেশ কয়েকটি ঢিল ওনার শরীর বিভিন্ন জায়গায় আঘাত করে এবং উনি অনেক ব্যথা পান। ভয়ে উনি দৌড়ে ওই জায়গাটি পার হয়ে চিৎকার করতে করতে বাড়িতে পৌঁছান। ওই রাতে উনি অসুস্থ হয়ে পড়েন। এরপর যখন ওনার ঘটনাটি জানাজানি হয় তখন আগের দিন যে মানে যেই লোকগুলোর সাথে ঘটনাটি ঘটেছিল তাদের বিষয়টিও আবার নতুন করে সামনে আসে। সবকিছু শুনে ওই জায়গাটার প্রতি গ্রামের মানুষের মনে এক ধরনের ভয়ের সৃষ্টি হয়। যদিও ওই ভিটাটা ফরিদ মিয়ার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ছিল, তারপরও গ্রামবাসীর মুখে ঘটনাগুলো জেনে ফরিদ মিয়ার মনে বিভিন্ন প্রশ্ন তৈরি হতে থাকে। এদিকে যেহেতু ওই সময় ওই জায়গাটার মালিক ছিলেন আব্দুল রাজ্জাক আলী, তাই সবাই রাজ্জাক আলীকে গিয়ে ধরে। প্রথমে কথা চলে রাজ্জাক আলী বিষয়টিকে উড়িয়ে দিতে চাইলো, যখন গ্রামবাসীরা চাপাচাপি শুরু করে তখন রাজ্জাক আলী বলে ঠিক আছে চলো আমিও তোমাদের সাথে যাব, গিয়ে দেখবো যে ওখানে কি আছে। তো দিনের বেলা তো রাত জাগা সহ গ্রামের বেশ কিছু মানুষ সেখানে যায়, মানে দিনের বেলাতে ওই যে যাদের রাতের বেলা জেগে যারা ওইদিকে গিয়েছিলেন আর কি, ওনারা সহ গ্রামের বেশ কিছু মানুষ সেখানে যান। যাওয়ার পরে তারা চারপাশে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকেন। ভিটার ভিতরে এক ধরনের আগুন জ্বালানোর চিহ্ন পাওয়া যায় এবং বেশ কিছু ছাই ও কাঠের টুকরো পড়ে থাকতে দেখা যায়। গ্রামবাসী সেগুলো দেখে কিছু একটা সন্দেহ করলো। রাজ্জাক আলী বলেন এটা সম্ভবত গ্রামের বখাটে ছেলেপেলেরা এই কাজ করেছে, রাতের বেলা এখানে নেশা করতে আসে, তারা হয়তো আগুন জ্বালায় আলোর জন্য। আর যেহেতু গ্রামের এই দিকটা বেশ অনেকটাই নির্জন আর ওই জায়গাটাও দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের গাছপালায় আচ্ছাদিত, তাই এমনটা হতেও পারে যে ওই জায়গায় আগে থেকেই খারাপ কিছু থাকতে পারে। তাই রাতের বেলা গ্রামবাসী যদি অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া রাতের বেলা ওই রাস্তা দিয়ে চলাচল না করে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ গ্রামে ঢোকার তো আরো বেশ কয়েকটা রাস্তা আছে। তাই গ্রামের মানুষজন রাজ্জাক মিয়ার কথায় খুব একটা সন্তুষ্ট হতে না পারলেও তারা চিন্তা করে যেহেতু ওই রাস্তায় একাধিকবার ভয়ের ঘটনা ঘটেছে এবং অনেকেই তার কারণে অসুস্থতার সম্মুখীন হয়েছে এবং আঘাতও পেয়েছে, সেই জন্য ওই রাস্তা দিয়ে রাতের বেলা আর চলাচল করার দরকার নেই, খুব প্রয়োজন না হলে। আর এখানে আগুন জ্বালানোর চিহ্ন পাওয়া যাচ্ছে, এখানে যে জিন ভূত হইতো ওরা কি আগুন জ্বালাইতো নাকি, এখানে কাঠ পড়ে রয়েছে, নিশ্চয়ই নেশাখোর ছেলেপেলেরই কাজ। মোট কথা ওই জায়গাটা আর কেউ খুব একটা দেখতে যাবে না বা ওর পাশ দিয়ে যাবে না এরকম মানুষ চিন্তা করে নাই আর কি। যেহেতু ঘটনা ঘটছেই না যাওয়াই ভালো, এমন তো না যে ওইটাই একমাত্র গ্রামে ঢোকার রাস্তা, অসংখ্য রাস্তা রয়েছে, তাহলে ওই দিক দিয়ে যেতে হবে কেন। তো যাই হোক, মোট কথা ওই জায়গাটা নিয়ে মানুষের মনের ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হয়, কারো মনের মধ্যে ভয় ঢোকে বা বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা চলে আসে। এদিকে ফরিদ মিয়া এক রাত্রে একটা স্বপ্ন দেখেন। তো ওই যে প্রথমবার ফরিদ মিয়া যখন দেখেছিল যে তাকে ঘিরে বেশ কয়েকজন লোক বসে আছে এবং একজন লোক তার সাথে ভারী কণ্ঠে কথা বলেছিল, যার মাথায় পাগড়িতে কারুকাজ করা ছিল এবং জুব্বার মতো পোশাকটাও কিছুটা অন্যদের থেকে আলাদা ছিল এবং তিনি একটি সিংহাসনের মতো আসনে বসে আছেন। তো তিনি ফরিদ মিয়াকে বলেন ফরিদ মিয়া তোমাকে আমরা নিষেধ করার চেষ্টা করেছিলাম, নিষেধ করেছিলাম, কিন্তু তুমি তো শুনলে না। আমরা চাইলে তোমাকে স্বপ্নেও নিষেধ করতে পারতাম, কিন্তু বিষয়টা এতটাই গুরুত্ব আমরা দিয়েছিলাম যে তোমাকে আমাদের জগতে নিয়ে গেছিলাম শুধু এই কথাটা বলতে, কিন্তু তারপরেও তুমি রাজ্জাক আলীর মতো একটা লোকের কাছে বিক্রি করে দিলে। আচ্ছা তুমি কি জানো না যে রাজ্জাক আলী কেমন ধরনের মানুষ? সামান্য কয়টা টাকার জন্য তুমি তোমার বাপ দাদার দেওয়ার নির্দেশনার কথা ভুলে গেলে। আমাদের নিষেধ না শুনেও যখন তুমি এই কাজটি করতে উদ্যত হয়েছিলে তখন আমরা চাইলে তোমাকে কঠোরভাবে বাধা দিতে পারতাম, কিন্তু তোমার দাদা এবং বাবা আমাদেরকে দেওয়া কথা রক্ষা করেছিলেন আর তুমিও হয়তো এই বিষয়টির গুরুত্ব ওরকম ভাবে বুঝতে পারো নাই, তাই তোমাকে আমরা কোনো প্রকার ক্ষতি করিনি। কিন্তু তুমি যে কত বড় ভুল কাজ করেছো এই বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। তো
এমন সময় স্বপ্নটা ভেঙে যায়, মানে ওনার ঘুমও ভেঙে যায়। স্বপ্নটি দেখে ফরিদ মিয়া অনেক ভয় পেয়ে যান এবং উনি ধর্মরিয়ে শোয়া থেকে উঠে বসে পড়েন। এরপর তিনি সকাল থেকে অসুস্থতা বোধ করতে থাকেন। তিনি ঠিকমতো খাবার খেতে পারতেন না, ঘুমানোর চেষ্টা করলেও ঘুম আসতে চাইতো না। এরই মধ্যে গ্রামে আরো একটি নতুন সমস্যার সৃষ্টি হয়। একদিন সকালে এক গৃহস্থ বাড়ির লোকেরা নিয়ম মাফিক গোয়াল ঘরে গিয়ে দেখেন যে তাদের দুটি গরু মাটিতে মরে পড়ে আছে। সেগুলোর ঘাড়গুলো ভাঙা ছিল এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস খুবলে নেওয়া হয়েছিল। রক্তে গোয়ালের মাটি পুরো ভিজে গিয়েছিল। এই বিভৎস দৃশ্য দেখে বাড়ির লোকেরা খুবই আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে বিষয়টি পুরো গ্রামে রটে যায়। নানানজন বিভিন্ন রকমের সম্ভাব্য কারণের কথা বলতে থাকেন, কিন্তু নিশ্চিতভাবে কেউ কিছুই বলতে পারে না। পরবর্তী কয়েকদিনে এরকম ঘটনা আরো বেশ কয়েকটি ঘটে। দেখা যায় সকাল হলে কারোর বাড়িতে গরু অথবা ছাগল অথবা বাছুর এরকম অবস্থায় পড়ে আছে। বিষয়টি নিয়ে গ্রামের মানুষদের মধ্যে একরকম আতঙ্ক বিরাজ করতে থাকে। ওনারা তখন গ্রামের মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তার শরণাপন্ন হন। তো এই ঘটনা যখন ঘটছিল তখন ইমাম সাহেবের শরণাপন্ন না হয়ে কি বা করবেন। ওই ইমাম সাহেব ছিলেন একজন বুজুর্গ লোক এবং অনেক কিছু জানতেন। এখন যেমন আমরা ওই রকম বুজুর্গ ইমাম সাহেব পাই না। আগেকার দিনের ইমাম সাহেবরা অত্যন্ত বুজুর্গ এই অর্থে ছিলেন যে ওনারা হালাল হারাম খুবই বেঁচে চলতেন। কারো বাড়িতে দাওয়াত খাওয়ার চিন্তা করলেও চিন্তা করতেন যে বাড়িতে দাওয়াত খাবো ওই ব্যক্তির স্বভাব চরিত্র কেমন, তার আয় রোজগার কেমন, তার আয়টা হালাল কিনা, অনেক বিষয় চিন্তা করতেন। এবং নিজে তো কঠোর প্র্যাকটিসিং মুসলিম তো ছিলেনই। তো এখন তো ওই রকম আসলে খুব একটা দেখা যায় না। তো এই কারণে আগেকার সাধারণ একটা ইমাম সাহেবেরও আল্লাহ তাআলা অনেক আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন। তো যাই হোক, ওই ইমাম সাহেব তো খুবই একজন বুজুর্গ লোক ছিলেন। তাছাড়া উনি ভারতের কোন একটি আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করেছিলেন। ইমাম সাহেব ওনাদেরকে আশ্বস্ত করেন যে বিষয়টি উনি খোঁজ খবর করে দেখবেন। তো উনি গ্রামের লোকদেরকে বলেন যে পরদিন ওনার সাথে দেখা করতে। তো এই গ্রামের সবাই মোটামুটি জানতো যে ওনার সাথে জিন আছে, মানে ইমাম সাহেবের সাথে জিন আছে। পরদিন সকালে যখন গ্রামের লোকেরা ইমাম সাহেবের কাছে যান তখন ইমাম সাহেব বলেন যে উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন তথ্য সংগ্রহ করতে, কিন্তু এ ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে উনি সুনির্দিষ্টভাবে বুঝতে পারছেন না। ওনার জিনেরা এই বিষয়ে নাকি ওনাকে কোনো তথ্যই এনে দিতে পারেননি। বিষয়টি শুনে গ্রামবাসীরা খুব হতাশ হন। এদিকে সময়ের সাথে ফরিদ মিয়ার অবস্থা কিন্তু বেশ খারাপ হতে থাকে। তিনি শারীরিকভাবে দুর্বল হতে থাকেন। আর খাওয়া দাওয়ার প্রতি ওনার অনীহার বিষয়টি একই রকম থাকে। নিদ্রাহীনতার কারণে উনি দিন দিন আরো অসুস্থ হয়ে পড়তে থাকেন। ফরিদ মিয়া ইতোমধ্যেই বেশ কয়েকজন ডাক্তার কবিরাজের পরামর্শ গ্রহণ করেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। একটি উল্লেখ্য বিষয় যে এতদিন পর্যন্ত কিন্তু ফরিদ মিয়ার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয় নিয়ে কাউকে কিছু বলেননি, এমনকি নিজের পরিবারের কাউকে কিছু বলেননি। উনি যে বেশ কিছুদিন যাবত অসুস্থ এই বিষয়ে যখন ওনার পরিবারের সদস্যরা বিভিন্ন বিষয়ে ওনাকে জিজ্ঞেস করছেন তখন উনি এড়িয়ে গিয়েছেন অসুস্থতার কারণ কি হতে পারে এজন্য। তারপর উনি কিছু বলেন নাই, কিন্তু উনি যখন বেশ অনেকটাই অসুস্থ হয়ে পড়েন তখন উনি অনুমান করতে পারেন যে ওনার অসুস্থতার পিছনে ওই বিষয়টাও হয়তোবা একটা অন্যতম কারণ। তারপর তারপর উনি ওনার পরিবারের সদস্যদের সাথে বিষয়টা ওরকম ভাবে বলতে চাচ্ছিলেন না। উনি সিদ্ধান্ত নেন যে সময় করে একাকী উনি ইমাম সাহেবের কাছে গিয়ে পুরো বিষয়টি বলবেন এবং ওনার অসুস্থতার আসল কারণ কি সেই সম্পর্কে জানতে চাইবেন। পরিকল্পনা মাফিক উনি যথারীতি ইমাম সাহেবের সাথে দেখা করতে যান। যেহেতু একই গ্রামের মানুষ তাই ইমাম সাহেব ওনার অসুস্থতার বিষয়ে অল্প বিস্তর অবগত ছিলেন। তো ব্যস্ততার কারণে ইমাম সাহেব ওনার অসুস্থতা অবগত থাকলেও যেতে পারেননি দেখতে। কিন্তু উনি ফরিদ মিয়ার কাছে বিস্তারিত আহ, প্রথম দিকে তো অল্প অল্প শুনছিলেন, কিন্তু উনি আরো বিস্তারিত জানতে চান। তখন ফরিদ মিয়া ওনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বিস্তারিতভাবে খুলে বলেন। তো প্রথম দিকে অবশ্য ফরিদ মিয়া ওনাকে অল্প বিস্তর বলছিলেন, একদম বিস্তারিতভাবে বলছিলেন না। পরে আর কি বিস্তারিত বলেন। সব শুনে ইমাম সাহেব বেশ চিন্তিত হয়ে পড়েন এবং গম্ভীর হয়ে বলেন যে কোনো একটা জটিল সমস্যা তো অবশ্যই আছে, কিন্তু আমি কিছুতে সেটা বুঝতে পারছি না। তবে তোমার বিষয়গুলো শুনে আমি কিছু বিষয় আন্দাজ করতে পেরেছি। এই বিষয়ে অবশ্যই আমি জানার চেষ্টা করব। আর তোমাকে বলবো যে এই বিষয়গুলো তুমি তোমার পরিবারের সদস্যদেরকে জানাও, তাদের এগুলো জানাটা উচিত। আর আমি কিছু জানতে পারলে তা সবাইকে জানার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সেদিনের মতো ফরিদ মিয়া বাড়িতে চলে আসেন। এর কয়েকদিন পর ইমাম সাহেব ওই ফরিদ মিয়া সহ গ্রামের আরো বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে আসরের নামাজের পর জরুরি ভিত্তিতে ওনার সাথে দেখা করার জন্য সকলকে সালাম জানান। তো যথাসময় সবাই সেখানে হাজির হয়েও নামাজ আদায় করে ইমাম সাহেব ওনাদের সাথে বসেন। ইমাম সাহেব প্রথমে উপস্থিত হবার
উপস্থিত সবার সাথে ফরিদ মিয়া ওনার কাছে যে সমস্যাটি নিয়ে এসেছিল এবং ফরিদ মিয়া ওনাকে যে বিষয়গুলো বলেছিলেন, যে ঘটনাগুলো, সেই বিষয়ে যা যা জানিয়েছিলেন সেগুলো সবার সামনে উপস্থাপন করেন। বিষয়গুলো শুনে উপস্থিত সবাই খুবই অবাক হয় এবং ফরিদ মিয়াকে বলে, তুমি আগে কেন এই বিষয়গুলো আমাদেরকে জানাওনি? ইমাম সাহেব তখন জানান যে ফরিদ মিয়ার দেওয়া তথ্য মোতাবেক উনি যে জিনেরা ফরিদ মিয়াকে নিয়ে গিয়েছিল তাদের সর্দারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। তো ইমাম সাহেব ওনার সাথে থাকা জিনদের মাধ্যমে জিন সর্দারের সাথে দেখা করার অনুরোধ প্রেরণ করেন। ওনার অনুরোধে সাড়া দিয়ে ওই জিন সর্দার ওনার সাথে দেখা করতে রাজি হন এবং রাতের একটি নির্দিষ্ট সময় উনি ইমাম সাহেবের সাথে দেখা করতেও আসেন। ওই দিন সর্দার একাই এসেছিলেন এবং এসে অত্যন্ত আন্তরিকভাবে সালাম বিনিময় করেন এবং ইমাম সাহেব ফরিদ মিয়ার সমস্যা সহ গ্রামে প্রতিনিয়ত ঘটে চলা বিভিন্ন অমীমাংসিত সমস্যাগুলোর বিষয়ে ওই দিনই সর্দারের কাছে উপস্থাপন করেন। তখন ওই জিনের সর্দার বলতে শুরু করেন, জিনের সর্দার যেটা বলতে শুরু করেন, তখন মানে হাজার বছর আগের কথা, এই বৃহত্তর অঞ্চলটি জুড়ে এই জিনেদের পূর্বপুরুষদের বসতি ছিল। ওই সময় এই অঞ্চলটির যিনি সর্দার ছিলেন তিনি স্বয়ং শয়তানের আনুগত্য করতেন। শয়তান তার আনুগত্যে খুশি হয়ে তাকে একটি বিশাল অঞ্চলের নেতা বানিয়ে দেন। এই অঞ্চলে তার অধীনে লক্ষ লক্ষ জিন প্রজা ছিল। সেই সময় তার অনুগতদেরকে নিয়ে যুদ্ধ বিগ্রহে সেই জিনটা লিপ্ত থাকতো এবং আশেপাশের অঞ্চলে যারা তাকে সম্মান করতো না তাদের ক্ষতি করার চেষ্টায় থাকতো। এমনকি অনেক সময় আশেপাশের অঞ্চলে যে মানুষদের জনবসতি ছিল সেখানেও বিভিন্ন সমস্যার কারণে সে নির্বিচারে অত্যন্ত নির্মমভাবে মানুষ হত্যা করতেও পিছপা হয়নি। এভাবেই তার শাসন চালিয়ে যাচ্ছিল। কিন্তু এক সময় বিভিন্ন ঘটনা প্রবাহে আল্লাহর ইচ্ছায় এই জিনদের গোত্রের কয়েকজনের সাথে আল্লাহর একজন ওলির মোলাকাত হয়। তো সেই আল্লাহর ওলি এই জিনদের পূর্বপুরুষদেরকে তাদের কৃত কাজের পরিণামের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন এবং আল্লাহর পথে আসতে বলেন। তখন ওনার কথা সর্বপ্রথম এই জিনদের পূর্বপুরুষদের একজন, তার নাম ছিল ইয়াসার, তিনি ইসলামের পথে আসেন এবং প্রাথমিক অবস্থায় ওনার দেখা দেখে এবং আল্লাহর সেই অলির বলা কথাগুলোর উপর বিশ্বাস এনে আরো বেশ কয়েকজন ইসলামের পথে আসেন। তারা সিদ্ধান্ত নেন যে তারা আর কোনো খারাপ কাজ করবেন না এবং কারো কোনো ক্ষতিও করবেন না। পাশাপাশি তারা তাদের গোত্রের অন্যান্যদের কাছেও এই বিষয়গুলো তুলে ধরবেন এবং তাদেরকে ভালোর পথে আসার আমন্ত্রণ জানাবেন। এই পরিকল্পনা মাফিক তারা যখন কাজ শুরু করলো তখন আল্লাহর রহমতে তাদের প্রচেষ্টা দারুণভাবে সফল হয়। তো এই জিনদের পূর্বপুরুষদের গোত্রের অনেক বড় একটি অংশ ভালো পথে চলে আসে। এই বিষয়টি তখন আস্তে আস্তে বাড়তে থাকে। তখন সেই দলনেতা ক্ষিপ্ত হতে থাকে। এক পর্যায়ে খোদ শয়তান নাকি তাকে ভৎসনা করে এবং তাকে নির্দেশ দেয় যে তুমি যেভাবেই হোক তাদেরকে আমার দিকে ফিরিয়ে আনো, তাদেরকে বিভ্রান্ত করো এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দাও। তোমাকে আমি নেতা বানিয়েছি, অথচ তুমি থাকা সত্ত্বেও কিভাবে এইরকম একটি ঘটনা ঘটলো? তুমি যদি পূর্বের নাই তোমার প্রজাদেরকে আমার আনুগত্যের পথে ফিরিয়ে আনতে না পারো তাহলে তোমার জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। তখন সেই সর্দার প্রথমে খুব বুদ্ধি কাজে লাগায়। সে তার কয়েকজন অনুচরকে পাঠায় যারা সত্যের পথে এসেছে তাদের কাছে এবং তাদের কাছ থেকে খবর আনার জন্য যে আসলেই এই বিষয়টা কিভাবে ঘটছে, এগুলোর জন্য কারা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই অনুচরদের কয়েকজন তথ্য সংগ্রহ করতে এসে ইসলামের পথে চলে আসে। তারাও আলোর পথ দেখে, তারাও ভালো হয়ে যায়। এদিকে ওই জিনদের পূর্বপুরুষদের যারা ইসলামের পথে এসেছিল তারা ইয়াসারকেই দলনেতা হিসেবে মানতে শুরু করেন, যেহেতু তিনি প্রথম সত্যের পথে এসেছিলেন। তো এই ইয়াসার সবসময় আল্লাহ ভীরু হিসাবেই চলতেন এবং তার অনুগতদেরকে কারো কোনো ক্ষতি না করার উপদেশ দিতেন। তিনি চাইতেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে। এদিকে ওই খারাপ দলনেতা প্রথমে পরিকল্পনা করেন কৌশলে সবাইকে বোঝাতে। তিনি একদিন তার কয়েকজন অনুসারীকে নিয়ে ইয়াসারের সাথে দেখা করতে এলেন। তিনি ইয়াসার সহ উপস্থিত সবাইকে বোঝানোর চেষ্টা করলেন যে তারা ভুল পথে আছে। আগে তারা যখন শয়তানের আনুগত্য করতো তখন খোদ শয়তান তাদের শক্তি বৃদ্ধি করে দিত, কিন্তু তাদের এহেন আচরণের কারণে শয়তান খুবই মনোক্ষুণ্ণ হয়েছে, যার কারণে তাদের ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। তাই যা হয়েছে সব বলে গিয়ে আবার শয়তানের পথে ফিরে আসলে সে হয়তো তাদেরকে ক্ষমা করে দিলেও দিতে পারে। কিন্তু ইয়াসার তাকে সাফ জানিয়ে দিলেন যে তারা আর কখনোই ধ্বংসের পথে ফিরে যাবেন না এবং তারা শুধু আল্লাহর আনুগত্য করবেন। ইয়াসার সেই নেতাকে অনুরোধ করেন যে তিনি যেন তার মতো করে ফেরত যান এবং যেটা ভালো লাগে তিনি যেন সেটা করেন, কিন্তু ওনাদেরকে যেন ওনার রাস্তায় মানে ওই শয়তানি রাস্তায় যোগদান করতে অনুরোধ না করেন। আর সবচেয়ে ভালো হবে কখনোই যেন উনি আর এই বিষয়ে কথা বলতে না আসেন। তখন ওই নেতা পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে দেখে শয়তানের শরণাপন্ন হন। তখন শয়তান তাকে একটি ভয়ানক অস্ত্র দেয়, যেটা ছিল একটি আগুনের তলোয়ার। অস্ত্রটি পেয়ে ওই নেতা ধ্বংসযজ্ঞ শুরু করেন। ওই অস্ত্রটি খাপ থেকে বের করে ওটা দিয়ে একটি বাড়িতে আঘাত করলে ভয়ানক
ধরনের আগুন জ্বলে উঠতো, যেটা মুহূর্তের মধ্যেই এক বাড়ি থেকে আর এক বাড়ি ছড়িয়ে পড়তো। এভাবে করে নাকি চোখের নিমিষেই একটি এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়তো এবং পুড়ে সয়লাভ হয়ে যেত। ওখানে উপস্থিত থাকা এই জিনদের পূর্বপুরুষরা যারা ইসলামের পথে এসেছিলেন, তারা যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করতেন। আগুনে পুড়ে মৃত্যুবরণ করতেন না, কিন্তু ওই আশেপাশে যারা থাকতেন তারা মৃত্যুবরণ করতেন। তাদের গায়েও কিন্তু আগুন লাগতো না, কিন্তু অদ্ভুত একটা কারণে ওনারা ছটফট করে মারা যেতেন। আস্তে আস্তে সবাই খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। ইয়াসার সবসময় বলতেন যে আল্লাহর উপর বিশ্বাস রাখতে, আল্লাহ চান তো ইনশাল্লাহ একদিন এর বিনাশ হবে। ঘটনাচক্রে একদিন সেই নেতা তার কিছু এর সাথে ইয়াসার যে এলাকায় থাকতেন সেখানে উপস্থিত হন। সেদিন সে বিশেষ একটি পরিকল্পনা নিয়ে এসেছিল। ইয়াসার সেই মুহূর্তে বাইরের কোনো একটি কাজে গিয়েছিল। এই সুযোগে সেই নেতা তার দলবল সহ ওই এলাকার জিনদের উপর ধ্বংসযজ্ঞ চালাতে থাকেন। শয়তানের দেয়া সেই আগুনের তলোয়ারের আঘাতে বাড়ির পর বাড়ি, মানে জিনদের বাড়ি যেখানে ছিল আর কি, আগুনে পুড়ে যেতে থাকে। এক পর্যায়ে ওই নেতার একজন অনুসারী খবর দেয় যে সে গিয়ে দেখে এসেছে যে ইয়াসার খবর পেয়ে তার সঙ্গী সাথীদের নিয়ে ফেরত আসছে। এটা শুনে সেই নেতা তার আগুনের তলোয়ার ইয়াসেরের বাড়িতে আঘাত করে। তো ইয়াসেরের পরিবার বলতে ছিল তার স্ত্রী এবং আদরের একটা মাত্র কন্যা সন্তান। ওই সময় জিনদের ওই এলাকায় ভয়ানক তাণ্ডব চলতে থাকায় তারা ভয়ে বাড়ির বাইরে বের হতে পারেনি। ওই নেতা যখন আগুনের তলোয়ার দিয়ে ওই বাড়িতে আঘাত করে, তখন তারা ওই আগুনের মধ্যে আটকা পড়ে যায় এবং যন্ত্রণায় ছটফট করতে থাকে। এমন মুহূর্তে ইয়াসার এসে উপস্থিত হয়। চোখের সামনে স্ত্রী এবং একমাত্র আদরের কন্যা সন্তানের এমন কোনো অবস্থা, এমন এই অবস্থা দেখে তাদেরকে বাঁচাতে ছুটে যেতে চান, কিন্তু আগুনের লেলিহান শিখা সেটা আর কঠিন। ইয়াসের দু চোখের সামনে তার চিৎকার করতে করতে আগুনে পুড়ে কাতরাতে কাতরাতে শেষ হয়ে যায়। ইয়াসির হিতাহিত জ্ঞান হাতে বসে পড়েন। তখন সেই শয়তানের অনুগত নেতা হাসিতে ফেটে পড়ে এবং ইয়াসারকে বলে, তোর আজ ছিল আমার কথা শোনা, তুই যদি আগে আমার কথা শুনি তাহলে আজ তোর এই দশা হোক। আসলে সেই নেতার কল্পনা ছিল ইয়াসারকে দুর্বল করে দিয়ে তার প্রজাদের উপর আবার নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। কারণ নেতা যদি দুর্বল হয়ে যায়, তার প্রজারাও নেতার উপর আনুগত্য ওইভাবে না, তাদের আনুগত্যটা শিথিল হয়ে পড়বে, তারপর বাগে আনা যাবে। তো যাই হোক, যাদের মধ্যে যারা আর কি ওখানে আনুগত্য করেছিল ভালোর পথে, তো ইসলামের পথে এসেছিল, তারা তো ইয়াসারকে দলনেতা হিসেবে মানত। কিন্তু স্ত্রী কন্যাকে চারপাশে দৃশ্য দেখে ইয়াসারের জেদ যেন চেপে যায়। উনি উঠে দাঁড়ান এবং আল্লাহর কাছে সাহায্য শক্তি প্রার্থনা করেন। তিনি যুদ্ধের ঘোষণা দিয়ে শয়তানের অনুসারীদের আক্রমণ করেন, কারণ তিনি বুঝতে পেরেছেন উনি যদি কিছু করতে না পারেন তাহলে এইভাবেই ওই শয়তানের অনুসারীরা পুরো গোত্রকে শেষ করে দেবে, আর যারা বেঁচে থাকবে তাদেরকে দিয়ে শয়তানি করিয়ে জাহান্নামের দিকে ঠেলে দেবে। এরপর দীর্ঘক্ষণ ধরে দুই পক্ষের মধ্যে লড়াই চলতে থাকে। পর্যায়ে ইয়াসারের সাথে সম্মুখ যুদ্ধে দলনেতা হঠাৎ করে তার হাত থেকে সেই তলোয়ারটি, খাপ থেকে তলোয়ারটি বের করে আচমকা ইয়াসে বসিয়ে দেয়। তলোয়ারটি ইয়াসারের বুকের এক পাশ ভেদ ঢুকে যায়, কিন্তু ওই দলনেতা পরবর্তী টানে সেটা বের করে নেওয়ার চেষ্টা করে, তখন সেটা বের হয় না। এদিকে ইয়াসার প্রচন্ড চিৎকার করতে করতে তলোয়ার যেটা বিঁধে গিয়েছে ওই অবস্থা নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ইয়াসের অবস্থা দেখে ইয়াসের পক্ষের সব জিনেরা একদম উন্মত্ত হয়ে যায়। তারা এই অবস্থায় মাটিতে পড়ে যেতে দেখে প্রচন্ড শয়তানের অনুসারী ওই তলোয়ারটাকে এক সামন করে বসে। এদিকে ওই তলোয়ার ইয়াসের বুকে বিঁধে আছে, খেতে পারেনি। আর ইয়াসের আনুগত্যকারী অন্য জিনেরা তো আক্রমণ করেছে একযোগে। এদিকে অবস্থা দেখে ওই দলনেতার সাথে তার যে অনুসারী ছিল তারা তো পালাতে শুরু করেছে। কিন্তু আগুনের তলোয়ারটি শরীরে বিদ্ধ অবস্থায় ছিল। সম্মিলিত আক্রমণে ওই দলনেতা আত্মরক্ষা করতে হয় এবং মুহূর্তের মধ্যে সবাই মিলে ওকে হত্যা করে ফেলে। এদিকে ইয়াসের লুটিয়ে পড়ে তীব্র যন্ত্রণায় কাতরাতে মৃত্যুর প্রহর গুনছিলেন। ইয়াসের এর করুণ অবস্থা দেখে চোখ দিয়ে সেদিন পানি গড়িয়ে পড়ছিল। ইয়াসের চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকলেও ওনারে এক ছিলতে হাসি, সেই হাসি ছিল বিজয়ের, সেই হাসি ছিল হাসি। দুনিয়া থেকে আগে ইয়াসার অনেক কষ্টের শুধু এতটুকু বলেছিলেন, তোমরাকে এখানেই দাফন করো, আমার বাড়িতে আমার স্ত্রী সে। আর দাফনের সময় বাড়ি থেকে এই তলোয়ারটা বের করা, কিন্তু কারণ এটা হাতে পড়লে তা ভয়ানক ক্ষতির কারণ হয়ে পারে, এই বলে ইয়াসার মৃত্যুর করে পড়েন। এর জিনেরা বংশ পরম্পরায় তারা ইসলাম ধর্ম পালন করে আসে। ওইখানে যারা ছিলেন তাদের উত্তরসূরিরা, এবং আগের মতো কিছু নেই, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। ছোটে এই অঞ্চলটা জুড়েই বসতি। আর ফরিদ মিয়ার একাটাতেই ছিল এই জিনদের পূর্ব বীর যোদ্ধা ইয়াসারের বাড়ি। ওনার শেষ ইচ্ছা অনুযায়ী ওনাকে এই খবর দেওয়া হয়েছিল। এজন্যই ওইটি জিনদের কাছে অত্যন্ত স্থান, আর জিনদের কাছে সম্মানিত একজন ব্যক্তি। ওনার বিরুদ্ধে জিনদের মুখে মুখে এখনো নাকি চলে। ওনার মৃত্যুর পর থেকে এই প্রতিটি প্রজন্মে শ্রদ্ধা করে স্মরণ করে।
এখন এই অঞ্চলে খুব একটা না থাকলেও মাঝে জিনেরা এখানে আসেন এই বীর পুরুষ ইয়াসের কবর জিয়ারত করতে। ওনার আত্মত্যাগের কারণেই ওনারা সত্যের পথে। উনি যদি ওই সময় ওই জিনটাকে আক্রমণ নেয়, তাহলে তো অন্যান্য জিনেরা ভয় আনুগত্য করতো, তাহলে পথ থেকে সবাই দূরে সরে যেত। তো যাই হোক, এই ঘটনা প্রবাহে জায়গাটি ফরিদের দাদার কাছে আসেন। এই জিনেরা তা দেখিয়েছিল যে জায়গার জন্য কখনো বিক্রি না করে, তাহলে সেটাই যেন মসজিদ অথবা মাদ্রাসা দেয়। তো একই রকম ভাবে ফরিদের বাবার কাছেও জিনেই বলেছিল, ফরিদের বাবাও সেটা পালন করে কাউকে বিক্রি করেনি, কিন্তু মসজিদ মা করার মতো ওই সময়ের পরিবেশটা তৈরি হয়নি আর কি, কারণ আশেপাশের লোকজন খুব একটা না। কিন্তু ওরা কখনোই জিনদের অনুরোধের খেলাফ। কিন্তু ফরিদ ওই জায়গাটি রাজ্জাক মিয়ার কাছে বিক্রি করে দেন এবং খুবই একটা ভুল কাজ করেছে। এই রাজ্জাক প্রকৃতপক্ষে একটা ক্ষমতা লোভী, সে অনেক আগে থেকেই কামটা করে, যেটা হয়তো বা গ্রামের লোকজন খুব একটা জানে না বলে ওই জিন সর্দার ইমাম সাহেব জানে। সে তার অনুগত শকুনদের দ্বারা এই জায়গাটির খোঁজ পেয়েছিল, বুঝতে পেরেছিল যে যদি এখানকার কার্যক্রম গুলো অনুশীলন করে তাহলে শয়তানের দেয়া সেই আগুনের তলোয়ার সে তার হাতের নাগালে পেয়ে যেতে পারে। কবরটি কোথায় আছে, ওই কবর ফুরে ওই তলোয়ারটি সে নিশাবে। যদি সে কখনো সেটা পায় তাহলে সে অত্যন্ত হয়ে উঠবে। সে অনেক শক্তিশালী, সহজে বন্দি করে নিজের ইচ্ছা মতো সদ্য সব কাজ করিয়ে নিতে পারবে। সে স্বাভাবিকভাবে ফরিদকে একবার উচ্চ মূল্যে জমিটি কেনার প্রস্তাব দিয়ে যখন রাজি হয় না, তখন সে ফরিদের পর্যায়ে কালো জাদু করে, যার ফরিদের ব্যবসায় অনেক লোক এবং সে চরম অর্থ সাজায়। এখানে একটা ব্যাপার ছিল যে ওই যদি স্বেচ্ছায় তাকে বিক্রি করে এই কাজটি হাসিল করতে পারবে, এই কারণে জোর করে তার কাছ থেকে কোনোভাবে নিতে পারছিল না। এই জন্য সে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়ে সে লোকসান ঘটিয়ে দেয়। রাজ্জাক জানতো যে অর্থ সংকটে পড়লেই হয়তো সে জায়গাটা বিক্রি করতে অবশ্যই তার উদ্দেশ্য সফল হয়। অবশ্য রাজ্জাকের জন্য না কিনেও কাজ করা সম্ভব হতো, নিজের মালিকানা না থাকায় যে কোনো ধরনের সম্ভাবনা ছিল। সে ফরিদের কাছে বলেও জায়গাটা পারতো, কিন্তু দেখা গেল ফরিদ বলল যে এই রাজ্জাক ভাই এখন আর আপনি এখানে থাকেন না, বা কোনো কাজ করবো, বা আমি এখন মসজিদ দেবো, মাদ্রাসা দিব, এই ধরনের করতে পারে। বা অন্য কোনো লোককে মাদ্রাসার জন্য যদি সে ওয়াকফ করে, তাহলে তারাই সেখানে মসজিদ মাদ্রাসা বানানো, তখন তার এই কাজগুলো সফল হতো না। আর এই জন্য কতদিন যে লাগবে এটাও তো রাজ্জাক জানতো না। এই কারণেই সে দিয়ে কিনে নিতে চেয়েছিল। এখন সে প্রতিনিয়ত রাতের বেলা ভয়ানককে আহ্বান করে এবং আহ্বান করে রিচুয়াল করছে। আর এরকম থাকলে সে হয়তো আগুনের তলোয়ার হাসিল করেও ফেলতে পারে, যা ভবিষ্যতে এবং জিন সকলের জন্য ভয়ানক ক্ষতির কাবে। রাজ্জাকের দেখা আছে জিনগুলো এতটাই শক্তিশালী যে এই জিনগুলো মানে ইমাম সাহেবের কাছে তারাও তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে। আর রাজ্জাকের কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য গ্রামে যেন একটু পরিবেশ বিরাজমান থাকে। এই কারণে মানুষদেরকে বিভিন্নভাবে ভয় দেখানোর পাশাপাশি রাতের বেলা গোয়াল ঘরে ঢুকে গরু এগুলোকে ওদের খাবার বানাচ্ছে। তবে খারাপের কারণটা কি, এই জিনেরা যখন বুঝাতে অসমর্থ হন তখন এই জিনেরা প্রভাব বিস্তার করে। জিনেদের লক্ষ্য ছিল এতে করে যাতে এই ফরিদ মিয়া এই ইমাম সাহেবের মতো অভিজ্ঞ কারো কাছে বিষয় বলে এবং জিন স্থাপনের মাধ্যমে যেন যে সমস্যা হচ্ছে সেটা একটা সমাধান হয়। ফলে ফরিদের উল্লেখযোগ্য শারীরিক কোনো ক্ষতিকর উদ্দেশ্য কিন্তু ছিল না। ফরিদের একটি জিনদের জায়গার পবিত্রতা নষ্ট হয়েছে, পাশাপাশি